হাই এভরিওয়ান, আজকে একটা নতুন পডকাস্ট, নতুন বছরের শুরুতে একটা দারুণ পডকাস্ট নিয়ে আসলাম। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর সবাই কিরকম হ্যাপি নিউ ইয়ার কাটালে আমাকে কমেন্টসে জানাও। আর আজকে একটা ইনফরমেশন দিই যে এর আগে আমাদের যে এপিসোডটা শ্যুট হয়েছিল মা আনন্দময়ীকে নিয়ে, সেই এপিসোডটা আমরা নিয়ে আসতে পারিনি বিকজ ওই টাইমে খুব প্রচুর ডিফিকাল্টিজের মধ্যে আমাদেরকে যেতে হয়েছে, টেকনিক্যাল ডিফিকাল্টিস, যেখানে সাউন্ডের প্রবলেম এসছে, অনেক ভৌতিক জিনিসপত্র ঘটেছে, তাই জন্য আমরা ওই পডকাস্টটাকে রিলিজ করতে পারিনি। জানি না সেদিনকে কি হয়েছিল না হয়েছিল। সেদিনকে কিছুটা টাইমের জন্য আমিও একটুখানি অফ হয়ে গেছিলাম হঠাৎ করে, তো সেই জন্য ওই পডকাস্টটা আনিনি। হয়তো ফিউচারে মা আনন্দময়ীকে ডেফিনেটলি নিয়ে আসবো আপনাদের জন্য। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে একজন রাইডার। আর যে কেউ রাইডার নয়, এতদিন ধরে আমরা অনেক রাইডারদের সঙ্গে কথা বলছি, দোজ আর মেল রাইডার্স। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছে ফিমেল রাইডার্স, অ্যান্ড খুব গর্বিত যে একজন ফিমেল রাইড করছে আর কাঁধে কাঁধ দিয়ে চলছে আমাদের সঙ্গে। তো আজকে তাকে নিয়ে এসেছি তার জীবন কাহিনী শোনার জন্য, তার রাইডিং এক্সপিরিয়েন্স শোনার জন্য। আর অনেক যুদ্ধও করেছে, সেই যুদ্ধর প্রচুর ইনফরমেশন, প্রচুর স্টোরিজ আমরা শুনতে চলেছি। খুবই ইন্টারেস্টিং পডকাস্ট হচ্ছে। আর একটা ইনফরমেশন আপনাদের সবাইকে আমি দিয়ে দিচ্ছি যে আমার পডকাস্টে যারাই এসছে, আমার পডকাস্টে প্রথম যিনি এসেছিলেন তার পডকাস্টে কিছু মানে ফেক ইনফরমেশন দেওয়া হয়েছিল, ভুল তথ্য দেওয়া হয়েছিল, যে কারণে আমরা সেই ভিডিওটার কিছুটা পোর্শন আমরা মিউট করে দিয়েছি, কারণ আমরা চাই না কিছু ফলস ইনফরমেশনের জন্য মানে গুজব ছড়াক। তো উই ডোন্ট স্প্রেড রিউমার্স, আমরা যতটা পারি রিয়ালিটিটাকে তুলে ধরার চেষ্টা করি। সো এক্সট্রিমলি সরি টু মাই ভিউয়ার্স, অ্যান্ড ওইটুকুনি পোর্শন আমরা কিন্তু মিউট করে দিয়েছি। হাউএভার এখন চলুন, এখন আপাতত আমরা আমাদের পডকাস্টে এগিয়ে চলি। আর সবাইকে বলছি একটা খুব ইন্টারেস্টিং পডকাস্ট হতে চলেছে, তো সবাই পুরো পডকাস্টটা দেখো। আর আজকে লেটস ইন্ট্রোডিউস ইউ টু রাইডার রিম্পা, যে ফেমাস নাম রয়েছে ফেসবুকে, একদম রাইডার রিম্পা। আর তার পুরো নাম, সে কোথায় থাকে, কি রাইড করে, পুরো পুরো ডিটেলসটা আমরা কিন্তু রিম্পার কাছ থেকে জেনে নেবো। তো রিম্পা, থ্যাংক ইউ সো মাচ টিআরসি পডকাস্টে আসার জন্য। তোমার পুরো ভালো নামটা সবাইকে, ভিউয়ার্সকে বলে দাও। ইয়েস, এতদিন ধরে কেউ জানতো না আমার আসল নামটা কি। আমার অ্যাকচুয়াল যদি প্রফেশনাল যেটা আমার বাবা মার দেয়া সেই নামটা যদি বলো তাহলে শবনম রোজি। আমি বেসিক্যালি এইচআর, আমার প্রফেশন হচ্ছে এইচআর। রাইডিংটা আমার প্যাশন। রাইডিং আমি করছি 2004-5 থেকে। রাইডিং বলবো না, আমি বাইক রাইড করি, বাট আমি অফিসিয়ালি রাইডিং শুরু করেছি 2019-এ। আচ্ছা, তো 2019 থেকে আমার রাইডিং হয়েছে। তারপরে 2021-22 এরকম সময়টাতে হবে, তখন মনে হয়েছে যে প্রফেশনাল আর প্যাশন দুটো ঠিক ম্যাচ করছে না, যেটার জন্য আমার প্রফেশনালে প্রচুর এফেক্ট আসছে। দেন আমার নিকনেম রিম্পা, সেখান থেকে আমি স্টার্ট করি রাইডিং রিম্পা নামে আমার ফেসবুক প্রোফাইল এবং ইচ অ্যান্ড এভরিথিং, যেটা অনলি ফর রাইডিং পারপাস। আচ্ছা। তো এবার তোমাকে জিজ্ঞেস করি যে তুমি তো বলে তুমি একজন এইচআর, ঠিক আছে, এইচআরটা আপাতত সাইডে রাখছি, এখন রাইডিং নিয়ে কথা বলছি বিকজ মোস্ট অফ মাই ভিউয়ার্স ডাজ লাভ রাইডিং এক্সপিরিয়েন্স। তো তুমি বাইক চালানো কবে থেকে শিখলে? আমি 2004-এ শিখেছি। অ্যাকচুয়ালি এটা বলতে পারো যে আমার বাবা আমাকে জাস্ট এই প্যাশনটা দিয়েছে। আচ্ছা। আমি ছোটবেলা থেকে বাইকে রাইড করতে ভালোবাসতাম, মানে একদম ছোটবেলা থেকে বলছি, বাবার পিছনে বসে যাওয়া। সেখান থেকে ডায়মন্ড, আমার বেসিক্যালি অরিজিনাল বাড়ি হচ্ছে আমার সাউথ 24 পরগনা, যেটা অনেকেই চেনে বাওয়ালি রাজবাড়ি, যেটা ফেমাস টুরিস্ট। আমার বাড়ি হচ্ছে বাওয়ালি রাজবাড়ি থেকে জাস্ট 10 to 15 মিনিটস একটু ভিতরে যেতে হবে। আচ্ছা। তো ওখান থেকে আমরা বেসিক্যালি নূরপুর, রায়চক, ডায়মন্ড হাওড়া, এগুলো সবই কাছাকাছি এরিয়া, সবই টুরিস্ট স্পট। ছোটবেলায় আমরা এইসব জায়গায় ঘুরে বেরিয়েছি। সেখান থেকে একটা ইন্টারেস্ট গ্রো করেছে টু হুইলারে করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া। এবার সেখান থেকে আস্তে আস্তে গ্রো করতে করতে যখন আমি বড় হলাম, বড় হওয়ার পরে বাবার দেখলাম স্কুটারটা পড়েই আছে। তো ফার্স্ট আমি স্কুটারে শিখলাম, মানে তখন হচ্ছে বাজাজ সুপারে 150 সিসি, আচ্ছা, সাইডে ইঞ্জিন থাকে। মানে যদি আমি খুব ভুল না হই, এটা হচ্ছে রাইট সাইডে বোধহয় ইঞ্জিনটা থাকে, হ্যাঁ, মানে ওই চেতাকের মতনই, চেতাকের মতনই কিছুটা। তো প্রথমে আমার স্টার্ট হয় ওটা দিয়ে। ওটা দিয়ে আমি মানে লোকালি যাতায়াত করতাম, বাড়ির কাজ করতাম। বাবা তখন অলরেডি, বাবার কাছে আছে হিরো হান্ডা। তখন সেই সময়কার হিরো হান্ডার ছিল স্প্লেন্ডার প্লাস 125 সিসি, যেটা তো
একদিন এরকম একটা সিচুয়েশন হয়েছিল যে বাবার একটা রোড অ্যাক্সিডেন্ট হয় এবং বাবাকে নিয়ে আসতে হবে আমাকে। আর বাবাকে তো আমি হসপিটালাইজড করে দিই, বাইকটা কে নিয়ে আসবে? অ্যাজ এ সিঙ্গেল চাইল্ড বাইক নিয়ে আসার মতো কাউকে আমি সেই মোমেন্টে পাইনি। তখন আমি যেটা করেছিলাম যে ওই স্কুটারের এক্সপিরিয়েন্সটা দিয়ে আমি বাইকটাকে ফার্স্ট রাইড করেছিলাম। এই হচ্ছে আমার একদম হাতে খড়ি যাকে বলে। ফার্স্ট আমি ওই বাইকটাকে নিয়ে এসে বাড়িতে রাখি, দেন আমার বাবা রিয়েলাইজ করে যে ঠিক আছে, যে ও বাইকটাকে চালিয়ে এনেছে মানে ও চালাতে পারবে। তারপর আমি আস্তে আস্তে লোকালি বাবাকে নিয়েই যাতায়াত করতাম, আমি কখনো সিঙ্গেল যাতায়াত করিনি, আমি বাবাকে নিয়েই পিছনে বসিয়ে তারপরে যাতায়াত করেছি। 2017-এ আমি লাইসেন্স পাই। তারপরে আস্তে আস্তে আমি সেটাকে প্রথমে উইদিন কলকাতা, তারপরে আস্তে আস্তে একটু কলকাতার আউটসাইড, এরকম করতে করতে 2019-এ এসে একদম প্রফেশনালি যাকে বলে বাইরে বেরোনো। আচ্ছা, তাহলে তুমি কোন কোন জায়গায় এক্সপিডিশন করেছো তোমার বাইক নিয়ে? প্রথম আমার এক্সপিডিশন ছিল দীঘা, অবভিয়াসলি, যেটা সবার কাছাকাছি। প্রথম দীঘা গেছিলাম, তারপরে গেছিলাম গুরুদম্বার, সেই সময় 2020-তে গুরুদম্বার করেছি। 2020-তে গুরুদম্বার করার পরে 2021-এ আমি করেছি এদিকে ওটাকে সিল্ক রুট, মানে ইস্ট সিকিম। ঠিক আছে, তারপরে আমি করেছিলাম, আচ্ছা 2022-এ আমি করেছি ওয়েস্ট। মানে আমার অ্যাকচুয়ালি প্রফেশনাল অনুযায়ী আমি কোনোদিন বেশি ছুটি পাই না, আমাকে ম্যাক্স টু ম্যাক্স হয়তো 7 to 10 ডেজ। এবারে তার মধ্যে যেটা আমার কনভিনিয়েন্ট হয় আমি সেরকম ভাবে একটা করি। আচ্ছা, তো সেই হিসাবে সিকিমটা আমার জন্য খুব ইজিয়েস্ট ছিল। আমি যতটা চেষ্টা করেছি সিকিমের পার্টগুলোই করার চেষ্টা করেছি, তো অলমোস্ট সিকিম আমার সবটাই কভার হয়ে গেছে, সেটা ইস্ট, সাউথ, ওয়েস্ট। গুরুদম্বার তো অবশ্যই নর্থ সিকিমের যে পার্টটা। তবে নর্থ সিকিমের ক্ষেত্রে বলবো আমি নর্থ সিকিম 31 ডিসেম্বরে করেছি, যেটা উইন্টার সিকিম যে পার্টটা, সেটা আছে ইয়ুমথাম ভ্যালি, পুরো একদম স্নোফল ছিল। আমার একটা চ্যানেল আছে, সেখানে আমি একটা পোস্ট করেছিলাম যে এটা পুরো স্নো কভার্ড এরিয়া। তবে হ্যাঁ, আমি চায়না বর্ডার পর্যন্ত যেতে পারিনি, যেহেতু এতটাই স্নোফল হচ্ছিল, প্রায় মাইনাস বোধহয় 12 বা 13 এরকম কিছু একটা হয়ে গেছিল, ওখানে টেম্পারেচার ড্রপ করে গেছিল। যে ওয়াটার পাইপলাইন ছিল সেগুলোতে সব জল বরফ হয়ে গেছিল, তো সেই জন্য ওই রাস্তাও পুরো কভার্ড ছিল, আমাদের যেতে দেয়নি আর্মিরা। তো আমরা জাস্ট ওই চায়না বর্ডারের আগে ইয়ুমথাম ভ্যালিটা ক্রস করে কিছুটা গিয়েছিলাম, তারপর থেকে আমাদের ব্যাক করে আসতে হয়েছিল। আচ্ছা, তো এটা গেল উইন্টার সিজন, এটা গেল সিকিমের পুরো পার্ট। এবার যদি আমি দার্জিলিং ধরি, দার্জিলিং এর কিছু পার্ট, দার্জিলিং তো অনেক বড় ডিস্ট্রিক্ট এবং অনেক কিছু আছে, এখন তো নতুন নতুন অনেক টুরিস্ট স্পটও মানে রিভিল হচ্ছে প্রচুর। তো ওখানে আমি যেমন চটকপুর গিয়েছিলাম, ওটাও উইন্টার সিজনেই গিয়েছিলাম, সেটা একরকম এক্সপিরিয়েন্স ছিল। চটকপুর ঘোরা আছে, এদিকে লেপচা জগৎ, মিরিক, এদিকে কালিম্পং এর বেশ কিছু জায়গা আছে, সামথার থেকে আরম্ভ করে এদিকে কি বলবো, কার্শিয়াং এর বেশ কিছু পোর্শন ক্রস মানে ঘোরা আছে। মানে এত ওখানে জায়গা যে বলে শেষ করা যাবে না। মানে আমরা ওখানে এমন করতাম যে মানে অলমোস্ট আমরা কি বলবো, মানে পিকনিক করার মতো আমরা যেতাম। এখন অনেকেই যাচ্ছে, মানে নিয়ার বাই ডেস্টিনেশন পাওয়া যাচ্ছে, মানে হচ্ছে চলে যাও, চলে গিয়ে ওখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ো, এরকম আর কি। মানে এই সময়টা এইভাবেই কেটেছে। আর মেঘালয় ট্যুর করেছি দুবার, 2023-এ গিয়েছিলাম, 16-ই করেছি। 2023-এ কিছু মেস আপ হয়েছিল, যার জন্য আমি কমপ্লিট করতে পারিনি, আমাকে ফেরত আসতে হয়েছিল। 2024-এ রিসেন্ট অক্টোবরে গিয়েছিলাম। এটা যেমন আমি অলমোস্ট কভার করেছি, শুধু ওয়েস্ট খাসি হিল ছাড়া। মানে যতগুলো অফবিট পোর্শন মেঘালয়ের বলা যেতে পারে অলমোস্ট আমার কভার করা হয়ে গেছে। আচ্ছা, এবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি তোমার কাছে জানতে যাবো রাইডিং এর ব্যাপারে। তো প্রথমে আমি জেনে নিচ্ছি যে তুমি বললে গুরুদম্বার করেছো, তার আগে তুমি ইস্ট সিকিম করেছো না স্টার্টিং এ? তুমি স্টার্টিং এ গুরুদম্বার করেছি, তারপর ইস্ট সিকিম গেছি। রাইট, তো তোমার গুরুদম্বারের মানে প্ল্যানটা আসলো কিভাবে? মানে তুমি কি এটা সোলো রাইড করেছো না গ্রুপের সঙ্গে গেছো? না, এইটা ছিল, এটাকে বলি, এটা হচ্ছে আরসিবি তে একজন পোস্ট করেছিল যে তারা গুরুদম্বার যাচ্ছে। এবার অনেকদিন ধরে গুরুদম্বার যাওয়ারটা ইচ্ছা ছিল। এবার হয় না যে বিভিন্ন রকমের ইউটিউব দেখছি, বিভিন্ন ইনফরমেশন দেখছি, তখন দেখছি যে হ্যাঁ ওখানে এরকম হয়।
ব্রিদিং প্রবলেম হতে পারে, এই প্রবলেমস গুলো হয়। এবার এগুলো জানার পরে তখন আমার মনে হয় যে সিঙ্গেল যাওয়ার থেকে একটা মানে 4-5 জন কেউ থাকলে যদি কোনো বিপদে পড়ি তাহলে সে আমাকে বাঁচাতে পারবে, মানে এরকম একটা টেন্ডেন্সি নিয়েই যাওয়া হয়েছিল। আমি ছিলাম, আমার একটা বন্ধু ছিল, আর যারা ছিল তারা অলমোস্ট আননোনই ছিল। আচ্ছা, সবগুলো আরসিবির ওই গ্রুপটা থেকেই তখন মানে যে পোস্ট করেছিল তার থ্রুতে তার কিছু বন্ধু বান্ধব, এরকম করে আমরা গেছিলাম, প্রায় 6-7 জনের মতো গিয়েছিলাম। একটু ব্রেক করছে তোমাকে। আমি আমার অডিয়েন্স জানতে চাই তুমি কি বাইক চালাও আর তুমি কি বাইক নিয়ে গিয়েছিলে গুরুদম্বারে, সেটা। গুরুদম্বারে যখন গেছিলাম তখন ছিল আরই ক্লাসিক 350 আচ্ছা BS4। আচ্ছা আর অ্যাট প্রেজেন্ট আমি চালাচ্ছি, মানে এখন আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ইয়ামার FZ 250cc, যেটা অলরেডি মানে মার্কেট থেকে উইথড্র করে নিয়েছি। আচ্ছা, না দেখো, উইথড্র করে নিক উইথড্র না করে নিক, মানে একটা মেশিন থাকলেই হলো, ঠিক আছে। আমার যেরকম আমার একটা বাইক আছে, যে বাইকটা এখন উইথড্র করে নিয়েছে, তাহলে কি আমি চালাচ্ছি না থান্ডারবার্ড? তুমি একটু আগে দেখছিলাম, আমি ওটাকে মডিফাই করেছি, জাস্ট কালকে আমি পুরো মডিফাই করিয়েছি প্রপারলি, যাতে আমি ওটা সিটি পারপাসে ইউজ করতে পারবো বা হালকা টুরিং পারপাসে ইউজ করতে পারবো। তো এরকম কোনো ব্যাপার নেই যে উইথড্র করে নিয়েছে বা কিছু, ঠিক আছে। একটা বাইক যখন থাকছে, সে বাইকের পার্টস অ্যাভেলেবেল থাকবে বহু বছর। আজকের ডেটে RX-100 এরও পার্টস অ্যাভেলেবেল, কিন্তু হ্যাঁ পার্টস তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে, সো দ্যাট ইজ ওকে। তো এবার গুরুদম্বার এক্সপিরিয়েন্সটা বলো তুমি। গুরুদম্বারের এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে আমি বলবো যে কি কি প্রিকশনস নিয়েছিলে, কিভাবে তুমি রাইড স্টার্ট করেছিলে? আমি বলি, ফার্স্ট আমার রাইডিং এক্সপেরিয়েন্স খুব ওয়ার্স্ট গেছে গুরুদম্বার। আমি মানে ইন ফিউচারে আবারও আমি করতে চাইবো, মানে চাইও ইনফ্যাক্ট, কারণ এক্সপিরিয়েন্স টোটালি ওয়ার্স্ট। কারণ হচ্ছে প্রথম এক্সপিরিয়েন্স ছিল না যে অ্যাকচুয়াল মানে থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালের মধ্যে তো ডিফারেন্স অনেক থাকে। তো প্র্যাকটিক্যালি কি কি প্রবলেম ফেস করতে পারে মানুষ, সেটার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। যদিও অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়া হয়েছে, সবই নিয়ে যাওয়া হয়েছে, সে কর্পূরও নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে মানুষটাকে কি কি প্রিকশন নিলে প্রবলেমস গুলো হয় না, সেই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আর বাকি তো আমি ছেলেই দিলাম, মানে শুধু রাইডিং জ্যাকেটটাই ছিল, বাকি কোনো রাইডিং এর কোনো সেরকম এক্সপিরিয়েন্স ছিল না, কোনো রকম গ্যাজেটসও ছিল না, কিছুই ছিল না যাকে বলে। মানে ওই যেতে হবে গুরুদম্বার, সবাই যাচ্ছে, সেরকম একটা চলে যাওয়া হয়েছিল। মেশাকটা এটা হয়েছে যে কলকাতা থেকে আমরা যখন বেরিয়েছিলাম, আমরা বেরিয়েছি ভোরবেলায়, মানে এই পুজোর সময়টাতেই আমরা বেরিয়েছিলাম। খুব মনে আছে, আমরা বোধহয় বেসিক্যালি সপ্তমী সকালবেলায় নর্মালি আমরা জার্নিটা স্টার্ট করি, যেহেতু ষষ্ঠী পর্যন্ত আমাদের অফিস থাকে। তো সপ্তমীর ভোরবেলায় আমরা এখান থেকে জার্নিটা স্টার্ট করেছিলাম, কিন্তু আমরা যখন শিলিগুড়ি পৌঁছাই তখন অলমোস্ট বাজে হচ্ছে 10:30। আচ্ছা, বিভিন্ন জনের মানে আমরা যারা যাচ্ছি তাদের সবারই কোনো এক্সপিরিয়েন্স ছিল না, অলমোস্ট সবাই মানে গুরুদম্বারের জন্য নিয়ে এক্সপিরিয়েন্স টোটালি ছোটখাটো লোকাল এগুলো ছিল, বাট ওরকম ভাবে কিছু ছিল না। এবার কারোর গাড়ির কিছু প্রবলেম হয়েছে, কারোর টায়ার পাঞ্চার হয়ে গেছে, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ডিফিকাল্টিস গুলো নিয়ে যখন আমরা পুরো টিমটা পৌঁছালাম তখন অলমোস্ট 10:30। এবার সারা দিনের পুরো হ্যাজার্ডস গেছে আমাদের ওপরে, সারাদিনের একটা ধকল আছে, গিয়ে তো আর ওরকম ভাবে ঘুমিয়ে পড়া যায় না, বা বডি রিল্যাক্স হয় না, বা মেন্টালি পিসও আসে না, কারণ টেনশন আছে পরের দিনকে আমাদের পৌঁছাতে হবে। এবার আমরা পরের দিনকে বেরোলাম, পরের দিনকে যেটা আমাদের টার্গেট ছিল যে 7টা থেকে ম্যাক্সিমাম 8টার সময় বেরোবো, সে জায়গায় আমরা শিলিগুড়ি থেকে জার্নি স্টার্ট করেছিলাম অলমোস্ট 10:30 কি 11টা এরকম হবে, মানে দুপুর হতে চললো প্রায়। এবার ওই যে জার্নিটাতে আমাদের পুরো টিমটা ভেঙে গেছিল ইন দ্য সেন্স, কারো খিদে পেয়ে গেছে, সে দাঁড়িয়ে পড়েছে, খেয়েছে, তার টাইম লেগেছে, কারোর আবার অন্য কিছু প্রবলেম হচ্ছে, সে এবার সেইটার জন্য দাঁড়াচ্ছে, মানে এরকম করতে করতে আমরা যখন গিয়ে মাঙ্গানে পৌঁছালাম তখন বাজে অলমোস্ট বিকেল 4:30। আচ্ছা, এবার আমাদের টার্গেট ছিল লাচেন পর্যন্ত যাবার, যে ওই আমরা একদিনে কভার করবো শিলিগুড়ি টু লাচেন, সেরকমই টার্গেট নিয়ে বেরিয়েছি, কারণ আমাদের যেহেতু একটা টাইম পিরিয়ডটা শর্ট ছিল। এবার মাঙ্গানে যখন আমরা 4:30টার সময় পৌঁছালাম তখনও কিছু মেম্বার পিছিয়ে আছে, এদিক ওদিক আছে, ওখান থেকে যে যা সে যার মতো একটা হয় না যে টিফিন করা এ করা এই সবগুলো করে আমরা যখন বেরোলাম অলমোস্ট ওখান থেকে 5:30 কি 6টা হবে, মানে সন্ধে হয়ে গেছে প্রায়। তারপরে তো যথারীতি ওখান থেকে আমরা জার্নি করলাম লাচেনের জন্য। সব থেকে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হচ্ছে যখন আমরা চেকপোস্টটা ক্রস করার পরে যখন এন্ট্রি নিচ্ছি তখন রাত 12টা বাজে,
এবং সেখানে রীতিমতো আর্মিরা শক যে এই 7টার মতো বাইক এত রাত্রিবেলাতে এরকম ভাবে এন্ট্রি নিচ্ছে, মানে তারাও প্রথমটা বুঝতে পারেনি যে এখানে কোনো টুরিস্ট আসছে এত রাত্রিবেলা। দুটো বাইক বেরিয়ে গেছে, তারপর ওরা আমাদেরকে আটকেছে যে তোমাদের পেপারস দেখাও। তো আমরা তারপরে যথারীতি গেলাম। পুরো এন্টায়ার যে মানে জঙ্গলের মধ্যে দিয়ে, ওটা তো মানে একটা সরু ট্রেল মতো রাস্তা বলা যেতে পারে, অন্ধকারে তো কিছু বোঝা যাচ্ছে না, কিছু দেখতেও পাচ্ছি না, কোনো সিনিক ভিউও নেই, শুধু দেখছি একটা সরু রাস্তা, চারিদিকে জঙ্গল পাহাড়ি এরকম এরিয়া, তার মধ্যে দিয়ে আমাদের 7টা বাইকের লাইট পরপর দেখা যাচ্ছে, শুধু আমরা এগিয়ে যাচ্ছি। মানে মনের মধ্যে এটা ভয় আসছে যে এই সময়টাতে কোনো বাঘ বা অন্য কিছু যদি এসে যায় তাহলে আর কেউ বাঁচবে না, মানে ওখানেই আমরা সবাই শেষ। কিনা লাকিলি মানে আমরা পেরিয়ে গেছিলাম সেটা। আমরা যখন লাচেনে গিয়ে পৌঁছাই তখন প্রায় বাজে অলমোস্ট 2টো, মানে সেটাও একটা হ্যাজার্ড যে গিয়ে হোটেলের লোককে ডাকা হচ্ছে, তারা ঘুমে বেঘোর, উঠছে না, মানে ওখানে আমাদের 1 ঘন্টার ওপর পেরিয়ে গেছে লোকটাকে শুধু ঘুম থেকে তোলার জন্যে। পরের দিন গুরুদাম্বার যাবো, মানে বুঝতে পারছি ফিজিক্যাল কন্ডিশনটা কোন দিকে যাচ্ছে। তো হলো কোনো রকমের, রাত্রিবেলাতে সে ওখানে কারেন্ট নেই, আমাদের লাক খারাপ ছিল, আমরা গিয়ে ফ্রেশও হতে পারিনি ঠিকঠাক ভাবে। কোনো রকমের রাত্রিবেলা ওরা আমাদেরকে জাস্ট এই ভাত ডাল এইগুলো জাস্ট গরম গরম করে দিয়েছিল, এটা আমাদের ভাগ্য ভালো ছিল, দেখে দয়া হয়েছে আমাদের ওপর, চলো ভাই খেয়ে নাও এরকম ব্যাপার। তো ওটা খাওয়া হলো, খাওয়াটা হয়ে যাবার পরে তারপরে ঘুম তো কারো হয়নি, রাত্রিবেলা ওই রকম ভাবেই কাটলো। পরের দিন আমরা বেরোলাম গুরুদাম্বারের জন্য। তো মোটামুটি 7টা বেজে গেছিল আমাদের বেরোতে বেরোতে। আমার যেটা প্রবলেম হয়েছিল, যেহেতু ঘুম হয়নি, খাওয়া হয়নি, মানে এত বডি প্রেশার, ফার্স্ট টাইম পাহাড়ে ওইভাবে যাচ্ছি, আমি জানি না আদৌ আমার মাউন্টেন সিকনেস আছে কি নেই, আমার সকাল থেকে বমি স্টার্ট হয়ে যায়। যদিও আমি মানে ভমিটিং এর জন্য সকালবেলাতে আমি ওষুধ খেলাম, সব করলাম, কিন্তু দেখলাম যে কিছু হলো না, ভমিটিং হচ্ছে, মানে ওষুধ খাবার পরেও আমি ভমিটিং করে ফেলছি। এবার সবাই যাচ্ছে, যেতে তো হবেই, এটা ওই থাকে না যে এত দূর এসে ফেরত যাব, এরকম একটা। তো আমাদের 7জন বাইকের মধ্যে আমরা 5জন মতো গেছিলাম, 2জন অলরেডি ড্রপ করে গিয়েছিল, মানে ওরা যেতে, হ্যাঁ ওরা বলেছিল যে আমরা এখানে যাব না, আমি গেলে আমাদের শরীর পারমিট করবে না, মানে ওরা তখন ড্রপ করে গিয়েছিল। তো আমরা তারপরে গিয়েছিলাম। আমার প্রবলেমটা স্টার্ট হয়েছিল 15,000 ক্যাফের পর থেকে। আচ্ছা, 15,000 ক্যাফে পর্যন্ত আমি নর্মালি ঠিকঠাক গিয়েছিলাম। তারপর থেকে আমি বুঝতে পারছি যে আমার ব্রেনের মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে। ওই যে বলে এক্সপিরিয়েন্স নেই, কি হচ্ছে, কিভাবে প্রিকশন নিতে হবে কিছু জানি না, কিছু একটা প্রবলেম হচ্ছে। তো 15,000 ক্যাফেটা পেরিয়ে গিয়ে দেখবে একটা এরিয়া আছে যেখানে সামনে থেকে ওই পাহাড়ের ইয়েটা দেখা যায়, আর একদিকে নদীটা আছে, আর আরেকদিকে একটা জাস্ট খাড়াই মতো একটা উঠে গেছে। ওই জাস্ট স্পেসটাতে আমি জাস্ট ওখানে দাঁড়িয়ে ওখানে জল খেলাম, আর হচ্ছে মানে চকলেট খেলাম। এটা আমার ফেসবুক পেজেও আছে এই ছবিটা। জাস্ট ওটা খাবার পরে তখন একটু রিল্যাক্স মতো হলো, ঠিক আছে চলো এগিয়ে যাওয়া যাবে। ঠিক এগিয়ে যাওয়ার পরে, যেটাকে আমরা মিনি লাদাখের রোডটা বলি, ওই রোডটায় যখন ওখানটায় পৌঁছালাম, আমার ব্রেন কাজ করা পুরো বন্ধ করে দিয়েছে। যাচ্ছি আমি, কিন্তু কোন দিকে যাচ্ছি, বাইক কোন দিকে যাচ্ছে কোনো সেন্স নেই, যাচ্ছি তো যাচ্ছি এরকম ব্যাপার। গিয়ে জাস্ট আমি ওই গুরুদম্বার যাবার জন্য সোজা গেলে কালাপাত্তারের জায়গাটা, আর রাইট সাইড নিলে আপনার গুরুদম্বারটা যেতে হয়। তো ওইখানটাতে আমি জাস্ট ক্রস করতে যাব, পিছন থেকে একজন আমাকে হাত দিল, মানে আমি শুনতে পাচ্ছি, মানে কেউ একজন বললো আরে ওই দিকে নয় রে, ডান দিকে। তো দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে এবার একটা মানে হচ্ছে গাড়িটাও আমাদের সেদিনকে সাথ দেয়নি, মানে BS4 তো ও ঠিক ওই পাওয়ারটা ক্যাপচার করতে পারেনি, মানে তখন ওই গাড়ি প্রায় 18,000 কিলোমিটারের মতো অলরেডি ওডোমিটারের রিডিং, ও আর ওই ক্যাপাসিটিটা ছিল না যে ওই উপরে উঠবে বলে। এবারে আমি ওখান দিয়ে যখন গাড়িটা ঘোরালাম, ঘোরানোর পরে কিছুটা এগিয়ে গিয়ে আমার সঙ্গে যে বন্ধুটা ছিল, গাড়িটা পাওয়ার পাচ্ছে না, সে কোনো রকমে গাড়িটাকে তোলার চেষ্টা করছে, কিছুতেই গাড়ির পাওয়ার হচ্ছে না। আমি কি করলাম, পিছন থেকে, সে জাস্ট বসলো, আমি পিছন থেকে ঠেলার চেষ্টা করলাম, ব্যাস তখন অলরেডি আমার বডি ড্রেন আউট হয়ে গেছে। এবার ওখানে আমি কিছুক্ষণ বসে গেলাম, বসার পরে দেখছি প্রচন্ড হেভি ব্রিদিং যাকে বলে, মানে প্রচন্ড মনে হচ্ছে এখনই হার্টটা বেরিয়ে আসবে এরকম, পুরো ব্রিদিং ফুলে গেছে।
মাথার মধ্যে ব্রেন কোনো কিছু কাজ করছে না, মনে হচ্ছে ব্রেনটা পুরো ফাঁকা হয়ে গেছে, মানে কিচ্ছু নেই। ওখানে আমি পুরো বসে পড়েছি, মানে আমি আর উঠতে পারছি, ওই যে বসেছি আমি আর উঠতে পারছি না। এবার তখন আমাকে সবাই অলরেডি বেরিয়ে চলে গেছে, আমি আছি আর আমার একটা বন্ধু আছে। তো আমাকে বলছে যে তাহলে আর এক কাজ কর, তোকে যেতে হবে না, তুই এখান থেকে তাহলে ব্যাক করে যায়। আমি বললাম এই সামনে দেখতে পাচ্ছি লেক, যাব না? ঠিক আছে চল, যাওয়া তো যেতে পারে, যদি গাড়ি নিয়ে না যেতে পারি অ্যাটলিস্ট হেঁটে তো উঠি। হেঁটে কিছুটা উঠলাম আবার মনের জোর নিয়ে। ওঠার পরে দেখছি যে না, আর শরীর দিচ্ছে না। তখন একটা ওই টুরিস্টের গাড়ি যাচ্ছিল, আমি জাস্ট রিকোয়েস্ট করলাম ওকে উপর পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য। তো লোকটা ভালো ছিল, ওরা যেমন আমাকে উপর পর্যন্ত নিয়ে গেছিল। আমি শুধু জাস্ট চোখের দেখা দেখেছি গুরুদম্বারের লেকটা সামনে, ব্লু কালারের জল, বাস ওইটুকু। ওই যে আমি দেখলাম, দেখার পরে আমি সেন্সলেস ওখানেই হয়ে গেলাম। সবাই মিলে আমাকে টেনে তুললো, টেনে তুলে বললো যে না এবার নিচে নামাতে হবে। ধরে ধরে নিচে নামালো। নামানোর পরে জাস্ট বাইকের পিছনে বসেছি, বসে আসবো, পিছনে বসার জাস্ট একটুখানি মানে 50 মিটারও হবে না, পুরো একদম সেন্সলেস হয়ে রাস্তার উপর পড়ে গেছি। বাইক থেকে পুরো পিছনে পড়ে গেছি। মানে একটা ছবি আছে, আমি পোস্ট করেছিলাম কোনো একটা জায়গায়, মানে কোনো একটা গ্রুপেই হবে, আমি পোস্ট করেছিলাম যে মানে আমি শুয়ে আছি, বাইকটা পাশে দাঁড় করানো আছে, এরকম আর কি। মানে কেউ একজনের ছবিটা আমাকে মানে তুলেছিল পিছন থেকে। মানে সে হয় না যে একটা বাচ্চা ছেলে রোডের মধ্যে পড়ে থাকলে যেরকম হয় যে হ্যাঁ টায়ার্ড হয়ে গেছে শুয়ে আছে, ওরকম ভাবেই আমি পড়েছিলাম। মানে আমার শুধু কানে এটুকু আসছে যে গাড়ি পাশ দিয়ে যাচ্ছে, লোকে চেঁচামেচি করছে, ব্যাস এইটা। কিন্তু এই সেন্সটা ছিল না যে হ্যাঁ আমি উঠে বসবো, বসে আবার মনের জোর নিয়ে এ করবো, কোনো সেন্স ছিল না। মানে হাত পায়ের কোনো ব্রেন কাজ করছিল না। কোনো রকমে ওটা গেল গিয়ে, তারপর মিলিটারি ওখানে একটা গাড়ি যাচ্ছিল, তাকে বলা হলো নিয়ে যাওয়ার জন্য। সেখানে তোলা হলো, আমাকে 15,000 ক্যাফেতে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমাকে জিজ্ঞেস করলো যে কিছু লাগবে, মেডিসিন বা কিছু। আমি একদম কনফিডেন্সের সঙ্গে না লাগবে না। গিয়ে 15,000 ক্যাফেতে খাওয়ার জন্য বসলাম, আবার পড়ে গেলাম। মানে একদম মানে যাকে বলে বডিতে কোনো রকম কোনো এনার্জি নেই, কারণ অলরেডি যা ছিল অক্সিজেন ড্রেন আউট হয়ে গেছে। তখন এবার পাশ থেকে একজন টুরিস্টই বললো, আরে একে এখানে বসিয়ে রেখেছো কেন তোমরা, একে নিয়ে যাও হসপিটালে। তখন আর আমার ওই জোরটাও নেই যে বলবো যে না আমি হসপিটালে যাব না। বেসিক্যালি আমি হসপিটালটাকে ভয় পাই এইটার জন্য, তো জোরটাও ছিল না। তো কোনো রকমে আমাকে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি জানি না, ওরা কিছু মেডিসিন দিয়েছিল, মেডিসিন স্যুট করলো না, বমি করে ফেললাম পুরো। মানে সামনে পুরো যা ওরা মেডিসিন দিয়েছিল, মেডিসিনটাকে পুরো ফেলে দিলাম। তো সঙ্গে সঙ্গে ও কি করলো, অক্সিজেন মাস্ক দিয়ে দিল, আর কিছু একটা ইঞ্জেকশন ওরা পুশ করলো, আমি জানি না ওটা কি ছিল, তো সেটা ওরাই বলতে পারবে। তো ইঞ্জেকশনটা পুশ করার পরে 1 ঘন্টা আমি ওখানে ছিলাম। তারপরে আমার অক্সিজেন লেভেল চেক করলো, তখন 72 কি 73 এরকম এসছিল। তখন জাস্ট ওই আমার বন্ধুটাকে বললো একে যত তাড়াতাড়ি পারো নিচে নিয়ে যাও, তবেই ঠিক হবে, আদারওয়াইজ এখানে থাকলে কিন্তু ও ঠিক হবে না। তো আমাকে রীতিমতো বাইকের পিছনে গামছা দিয়ে বেঁধে নিচে নামানো হয়েছিল। ঠিক আমি যেই মোমেন্টে লাচেনে চলে এলাম, আমি পুরো ফিট, একদম নর্মাল, কোনো রকম কোনো মানে প্রবলেম নেই, মনেই হবে না যে আমি ওখানে ওরকম প্রবলেম ফেস করেছিলাম। পরে অ্যানালিসিস করে এটা জানলাম যে কিছু তো মাউন্টেন সিকনেস সবারই থাকে, কিছু না কিছু। পরে আরো কিছু জার্নি আমি করেছিলাম, তাতে বুঝতে পেরেছি যে আমার মাউন্টেন সিকনেস আছে, যেটার জন্য আমার প্রবলেম হয়েছিল। অ্যাকচুয়ালি মাউন্টেন সিকনেস না, তোমার হাই অল্টিটিউড অল্টিটিউডের হ্যাঁ সিকনেসটা ছিল, যেটার রিজন হিসাবে আমার উচিত ছিল প্রপার জল খাওয়া আর প্রপার ঘুম। আমি এই তথ্যে আসবো, মানে তোমাদের রাইডিং এর পুরো জেনেছি। Since আমিও একটা গ্রুপের সঙ্গে লিস্টেড, আমি রিসেন্টলি ক্যাপ্টেনশিপ নিয়েছিলাম, আমি রিসেন্টলি একটা রাইড করেছি। তো প্রথম থেকে তোমাদের মানে এই যে পুরো রাইডটা যেটা ছিল না, এটা অর্গানাইজড রাইড ছিল না। না না, একটা যখন গ্রুপ যায় তাকে প্রচন্ড অর্গানাইজড হতে হয়। মানে জেনারেলি যে হয়তো প্ল্যানটা করছে তাকে আমরা ক্যাপ্টেন বা লিড বলি, তো সে লিড করছে, তার
সঙ্গে আরো যারা রাইডার্স আছে তাদের মধ্যে একজনকে মিনিমাম মার্শালিং করতে লাগবেই, যাতে বাকিরা ঠিক মতন পৌঁছাচ্ছে কেন, যে মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটাকে মেনটেন করতে লাগে। কারণ টাইম মেনটেন্যান্সটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই যে তোমরা বলে রাত্রিবেলা ঢুকেছো, খুব রিস্কে ঢুকেছো, কিছু একটা হয়ে যেতে পারতো। তো আমরা যখনই যাই আমরা একটা লিড রাখি। আমাদের গ্রুপ যতটা বড় হয় তার অনুযায়ী আমরা ডিপেন্ড করি যে আমরা কটা মার্শাল রাখবো, দুটো মার্শাল রাখবো না একটা মার্শাল রাখবো। গ্রুপ যদি আমাদের 10 জনের হয়, আর যদি রাইডার্সরা খুব ভালো এক্সপিরিয়েন্স হয় তাহলে একটা মার্শাল ইজ মোর দ্যান এনাফ। যদি নতুন কিছু রাইডার্স থাকে তো আমরা সেটাকে আগে ডিসাইড করে নিই কে কার পিছনে থাকবে, মানে একটা এক্সপিরিয়েন্স রাইডার, তারপরে একটা নর্মাল রাইডার, তারপরে এক্সপিরিয়েন্স রাইডার, যেটা তাকে পুশ করতে করতে নিয়ে যাওয়া হয়। আর একজন টেল থাকে। টেল বেসিক্যালি খুব এক্সপিরিয়েন্স হতে হবে টেলকে, কারণ কি তাকে অনেক কিছু দেখতে হতে পারে। কারো গাড়ি পিছিয়ে গেল, সে কমিউনিকেট করে দেবে সামনের লোককে যে দাঁড়িয়ে যাও, আমাদের অমুক রাইডার ফেসে গেছে, পাংচার হতে পারে। বেসিক্যালি একটা রেসপন্সিবিলিটি প্রচন্ড প্রচন্ড। তাতে কি হয়, তাতে তুমি টাইমের মধ্যে পৌঁছাতে পারবে, কারণ আমরা তো ছুটি কম পাই, ঠিক আছে, আমরা সবাই ওয়ার্কিং, আমরা ছুটি কম পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জায়গায় যদি টাইমে না পৌঁছাতে পারি তাহলে আমাদের বডিতে কিন্তু অনেক প্রেশার পড়ে যায়, ঠিক আছে। তো বডির কতটা প্রেশার নিতে পারো, সবার তো বডি সেম না। আচ্ছা, আমার বডি একরকম, তোমার বডি একরকম, তুমি আমার সঙ্গে রাইড করছো, আমি তোমার সঙ্গে রাইড করছি, আমি পারবো মানে যে তুমি পারবে, এটা কিন্তু খুব ভুল হয়ে যায়। তো সেই কারণে কিন্তু আমরা এই জিনিসটা করতে গিয়ে টাইম মতন আমি ঢুকবো, টাইম মতন আমি খাবো। হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা রাইডে গেলে দেখবেন হাইড্রেশন ব্যাগ ফ্যাগ নিয়ে যাই। যাদের হাইড্রেশন ব্যাগ নেই তারা অ্যাটলিস্ট জলের বোতল ক্যারি করো, তারা অ্যাটলিস্ট 1 ঘন্টা অন্তর জল খাও, রাইড করতে করতে জল খাও। হাইড্রেশন খুব ইম্পর্টেন্ট। ওআরএস জল হলে তো খুবই ভালো। হ্যাঁ, আমি বলছি, আমি রিসেন্টলি যখন আসছিলাম, আমি এই পঞ্চলিঙ্গেশ্বর গেছি, আমি ফেরার দিনকে ওআরএস ভরে নিয়ে এসেছিলাম। আমার হাইড্রেশন ব্যাগের মধ্যে ওআরএস ভরে আমি ওআরএস খেতে খেতে ওআরএস এসেছি। জল হচ্ছে সবথেকে বেস্ট। মানে ওই বলছি তো, মানে হ্যাঁ। এক্সপেরিয়েন্সটা তখনই হয় যখন তুমি 2-4টে এই ধরনের হ্যাঁ হ্যাঁ, রাইড করো, কিন্তু তারপরে ব্যাপারটা কি বলতো, অলওয়েজ স্টার্ট ফ্রম দ্য স্মল। তুমি দুমকর গুরুদাম মেরেছো, যাদের সঙ্গে মেরেছো আমি জানা তারা কতটা এক্সপিরিয়েন্স, তারা কতটা ফরমেশন বোঝে, কতটা কি হয়। আর আর একটা হয় না ওভার কনফিডেন্স, আমি পাহাড় ছোটা নেবো, তারপরে গিয়ে যে প্রবলেমটা হয়ে যায় সেটা তো তুমি বললেই, ঠিক আছে। এগুলো হ্যাঁ, এগুলো হয়, এখান থেকে তুমি শিখতে পারবে, ঠিক আছে। ইট ক্যান বি ফেটাল, মানে তুমি যেটা বলেছো এটা কিন্তু ফেটালও হতে পারতো সেই সময়, তুমি কিন্তু প্রপার টাইমে অক্সিজেন না পেলে পর ফেটাল হয়ে যেত। যা কন্ডিশন হয়েছিল, আমি মানে বলতে গেলে সত্যি কথা ডেথটাকে চোখের সামনে দেখে একদম। তারপরে সেখান থেকে আমি ফিরেছি, মানে একদম। আর প্লাস তোমাদের না রেস্ট গুলো প্রপারলি হয়নি। হ্যাঁ, একটা যখন আমাদের টিমেরও কিন্তু অনেক লোক গুরুদংমার করেছে, প্রপার রেস্ট নিয়েছে গিয়ে, মানে শিলিগুড়ি পৌঁছেছে, প্রপার ঘুমিয়েছে, তারপর দিন স্টার্ট করেছে, একটা লোকেশনে গিয়ে পৌঁছেছে, সেখানে গিয়ে প্রপার রেস্ট নিয়েছে। তারপরে যখন গুরুদংমার উঠবে তার আগের দিন থেকে নিয়ে গুরুদংমারের দিন অবধি তারা প্রপার রেস্ট করছে, কোথাও যায়নি, কিচ্ছু করেনি, বেড রেস্ট করেছে। যেরকম লে লাদাখ করতে গেলে পরে একদিন তোমাকে অ্যাক্লিমেটাইজ করতে হয়, সেম ওখানে গেলে পরেও তোমাকে ওই রেস্টটা করেছে, তারপরে তারা উঠেছে, ঠিক আছে। তোমাদের এই জিনিসটা হয়নি, তাড়াহুড়োর মধ্যে উঠে গেছে, তোমার বডি পারমিট করে না। এক তো তুমি সকালে উঠে ভমিট করেছো, ঠিক আছে, তোমার বডি অলরেডি ড্রেন্ড আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে তুমি হাই অল্টিটিউডে যখন যাচ্ছ আর বডি তো নিতে পারছে না, সেই সাপোর্টটা দিতে পারছে না, ওই জন্য আরো তোমার বেশি ইয়েটা হয়েছে। এটা যদি তুমি ঘুমাতে, যদি প্রপার 8 আওয়ার স্লিপ নিতে, তোমার বডি এনার্জেটিক থাকতো। প্রপার জল পেতাম, কারণ গিয়ে কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যে ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না, গরম জলও পাচ্ছি না সেরকম ভাবে, মানে সবকিছু মেশাকার হয়ে গেছে। যদি আরেকটা যখন দেখবে যে আমরা যখন রাইডে যাই না, আমরা 1 to 2 days বাফার হাতে নিয়ে যাই, এই একটাই রিজনের জন্য, যদি বডি পারমিট না করে না, আমি একটা দিন হোটেলে রেস্ট নিয়ে নেবো, পরের দিনকে আমি প্রপারলি জার্নিটা করতে পারবো। তো সেই জিনিসটা তো তোমাদের যদি দেখো যে তোমার শরীরটা খারাপ লাগছিল, তোমাদের ওখানেই থেকে যাওয়া উচিত ছিল, যে আজকের দিনটা এখানে থেকে যায়, কালকে আমরা গুরুদংমার উঠবো। তো এটা হচ্ছে তারপরে মানে তুমি যা করার, মানে রেস্ট নেওয়ার পর তুমি দেখবে যে তোমার বডিটা এতটাই পারমিট করে দেবে যে তুমি টেনে দিতে পারবে। এইটাই আমি বলি এই প্রসঙ্গে, এই এক্সপিরিয়েন্সটা থেকেই যখন আমি যাই আমাদের ইস্ট সিকিম, যে সেটা এত সুন্দর রাইড হয়েছে আর এত ভালোভাবে রাইড হয়েছে, আমি মানে কখনো ভুলতে পারবো না যে এই রাইডটা এত সুন্দর হয়েছে। সেই জন্যই আমার মানে ইচ্ছা আছে যে গুরুদংমার আবার আমি একবার করব, ডেফিনেটলি, মানে সেটা একদম প্রপার সবকিছু মেনটেন করে করব। তার মধ্যে তুমি বোধহয় ক্লাসিক নিয়ে গেছিলে, তাই তো? হ্যাঁ, এখন তুমি এফজেড, এটা একটু চাপের হয়ে যাবে এফজেডটা, কারণ একটু সিসি বেশি লাগে গুরুদংমার উঠতে গেলে, ঠিক আছে। এটা 250 সিসি আছে, তো জানি না কি পারফরমেন্স দেবে, ঠিক আছে। তো ওটা একবার তোমাকে দেখে নিতে হবে, ভাবনা চিন্তা করে নিতে হবে। কারণ আমাকে যদি কেউ বলে আমার থান্ডারবার্ড আছে, আমি কিন্তু থান্ডারবার্ড নিয়ে রিস্কই নেবো না, আমি হিমালয়ানটা নিয়ে করবো। দ্যাট ইজ পারফেক্ট বাইক ফর
তো তোমার ইস্ট সিকিমের ব্যাপারটা একটু বলো, ইস্ট সিকিমটা মানে কি সোলো করেছিলে না গ্রুপে করেছিলে? না, এই সিকিমটা করেছিলাম। অ্যাকচুয়ালি আগে আমি যখন রাইড করতাম আমি সোলোটা করছি, লোকাল গুলো আমি অলমোস্ট সোলোই করেছি। আর লং রাইডের মধ্যে এই ব্যাপারগুলো ছিল কি, আমার একটা বন্ধু থাকতো শিলিগুড়িতে। আচ্ছা। তো আমি কি করতাম, আমি এখান থেকে সোলো যেতাম, শিলিগুড়িটাতে হয় আমি ওর কাছ থেকে গাইড নিতাম, না হলে ও যেমন যেমন আমাকে বলতো আমি সেরকম ভাবে যেতাম। তো ইস্ট সিকিমে যেটা হয়েছে, ইস্ট সিকিমে হয়েছে আমার বন্ধুটার সঙ্গেই ছিল। রিজন এটা ছিল যে প্রচন্ড বৃষ্টি ছিল। আচ্ছা। মানে সেই পুজোর সময়তেই আমরা বেরিয়েছি যথারীতি। আমি এখান থেকে পুরো একা গেলাম। যাবার পরে অষ্টমীতে আমরা গ্যাংটক পৌঁছালাম। অষ্টমীতে গ্যাংটক থেকে যখন বেরোবো প্রচন্ড বৃষ্টি, মানে এত বৃষ্টি মানে ধস নামার মতো। অলরেডি মানে নিচের দিকের কন্ডিশন হচ্ছে ধস নামছে এরকম। আমরা তখন ওখানে পৌঁছে গেছি। আমরা ওখান থেকে 5 ঘন্টা বৃষ্টির মধ্যে ভিজে প্রথমে গেলাম নাথুলা। নাথুলার ওখান থেকে ক্রস করে, মানে আমি জানি না, আমার ফেসবুক প্রোফাইলে যদি কেউ দেখে সেটা দেখবে যে আমি ওখানে দাঁড়িয়ে পপকর্ন খাচ্ছি পুরো, মানে ওই রেনকোট পরে, মানে ওই রকম পুরো ভিজে ভিজে ওখানে পুরো নাথুলাটা করলাম। সেখান থেকে আমরা যখন ইস্ট সিকিমের নাথাং ভ্যালিতে এলাম, নাথাং ভ্যালিতে তখন টেম্পারেচার ছিল, বৃষ্টি তো হচ্ছিলই, প্লাস টেম্পারেচার ছিল -1। ওখানেও আমরা সারা রাত প্রায় ছিলাম। আমার ওখানে জ্বর এসে গেছিল, কিন্তু হ্যাঁ রাইডটা আমি ঠিকঠাক করে কমপ্লিট করতে পেরেছিলাম। এইটা একটা আমার প্লাস পয়েন্ট, যে আগের যে রাইডে আমি যে ভুল করেছিলাম সেই ভুলগুলো আর করিনি। প্রপার টাইমে আমরা পৌঁছেছিলাম, মানে দিনের বেলাতে আমরা পৌঁছেছিলাম, এবং প্রপার খাওয়া দাওয়া, সঠিক টাইমে হাইড্রেশন, এইগুলো সব কমপ্লিট করে আমরা নাথাং ভ্যালিতে যখন পৌঁছেছিলাম, গ্যাংটক থেকে আমরা ওরকম 7টা 7:30টার সময় জার্নি স্টার্ট করেছিলাম। আর নাথাং ভ্যালিতে যখন পৌঁছলাম তখন বাজে 4টে কি 4:30 এরকম হবে। মানে একদম ঠিকঠাক টাইমে প্রপার সবকিছু মেনটেন করে আমাদের ওই নাথুলা, হরভজন মন্দির সবকিছু ঘুরে আমরা নাথাং ভ্যালিতে ওই দিনকে আমরা নাথাং ভ্যালিতে স্টে করেছিলাম। আর তার বৃষ্টিটা তখনও কমেনি, মানে আমরা পুরো বৃষ্টি মাথায় নিয়েই আর কি পুরো জার্নিটা করেছি। পরের দিনকে আমি যখন নামলাম তখন সিল্ক রুটটা যখন ক্রস করছি তখন অলরেডি খবর চলে এসছে নিচে অলরেডি মানে ভাঙতে শুরু করেছে। আমরা জাস্ট ক্রস করেছি, তিস্তা বাজার ক্রস করে জাস্ট নিচে নামলাম, নামার পরে জানলাম উপরে ধস নেমে রাস্তা বন্ধ। মানে এইটা আমাদের লাক ভালো ছিল সেইবারে, যে আমাদের মাঝখানে কোনোভাবে ফাঁসতে হয়নি। প্রত্যেকটা রাইডেই আমার সঙ্গে এটা কেন হয় জানি না, মানে একটা না একটা কিছু ঘটনা ঘটবে। হয় আমি পড়বো, নয় কোনো অ্যাক্সিডেন্ট হবে, নয় ওয়েদার ক্লাইমেট ঠিক থাকবে না, মানে এরকম কিছু না কিছু একটা হতেই থাকবে। আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন। এটা তো ভালো, একদিকে তো ভালো, মানে এটাই তো একটা থ্রিল দেয় না রাইড, একটা আনপ্রেডিক্টেবল। সবই যদি প্রেডিক্টেবল হয়ে যায় তাহলে আর মজা কোথায়? মানে জাস্ট নামলাম, উপর থেকে খবর আসছে, মানে যে আমাদের পারমিট করিয়ে দিয়েছেন জন স্যার, উনি বললেন যে উপরে রাস্তা অলরেডি বন্ধ হয়ে গেছে, মানে আর কেউ নিচ থেকে উপরে উঠতে পারবে না, উপর থেকে নিচে নামতে পারবে না, কি ব্যাপার, পুরো বন্ধ। হ্যাঁ আসতে পারবে, ওদেরকে অনেকটা ঘুরে আসতে হবে, অনেকটা ঘুরে আসতে হবে। রুট আছে, অন্য রুট দিয়ে আসতে হবে, তুমি সিল্ক রুট দিয়ে আসতে পারবে না, তোমাকে হয়তো দার্জিলিং এর ওই সাইডটা দিয়ে ঘুরে আসতে হবে। আমার যেটা রুট ছিল সেটা হচ্ছে শিলিগুড়ি টু গ্যাংটক, গ্যাংটক টু নাথুলা, নাথুলা থেকে হরভজন মন্দির, ওল্ড আর নিউ দুটোই করে নাথাং ভ্যালি হয়ে পুরো জিগজ্যাগ রোড, ওই সিল্ক রুটের যেটা আছে, হ্যাঁ সিল্ক রুটের ওটা ক্রস করে তারপরে কি জানো সামসিং হয়ে তারপর ওই রংলি হয়ে তারপরে আমাদের নিচে নামা। এই ছিল আমার পুরো রুটটা, মানে এদিক দিয়ে ঢুকবো ওদিক দিয়ে বেরোবো, হ্যাঁ এইটা ছিল আমাদের রুটটা। তো পুরোটাই বৃষ্টিতে হয়েছে, মানে ইচ্ছা ছিল সোলো করার, বাট এত বৃষ্টি, এত কন্ডিশন খারাপ, সেজন্য মানে বাধ্য হয়ে আমার এই বন্ধুটাকে নিয়ে আমাকে যেতে হয়েছে। ঠিক আছে, সেটা তো ঠিকই আছে, আমরা তো করতেই রাজি। এইটা আমি বলি কেন আমি সোলো রাইডটা স্টার্ট করেছি বা সোলো রাইডটা করছি, তার একটাই রিজন, সেটা হচ্ছে গ্রুপ রাইডে না প্রথম একটা এক্সপিরিয়েন্স আছে খুব বাজে, আর সেকেন্ড হচ্ছে এই যে ম্যাচ হওয়াটা। আমি এতদিনে বুঝে গেছি যে আমার বডির পারমিশন কি আছে, কতটা আমি রাইড করতে পারবো, কি লেভেলে রাইড করতে পারবো, যেটা আমি গ্রুপে থাকলে অন্যজনের সঙ্গে ম্যাচ নাও হতে পারে।
যার কারণেই আমি সোলো রাইডটা আমি স্টার্ট করেছি এই 2023 থেকে। আচ্ছা। একদম পুরোপুরি সোলো রাইড, মানে সেটা কাছাকাছি হোক বা দূরে কোথাও হোক, সবটাই আমি পুরো নিজে, যদি না পারি আমি ফিরে আসবো, তাও ঠিক, মানে আমার এটা মাথায় থাকে আমি কোথাও গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করি আমি নিজে ফিরে আসবো, আমার দুঃখ থাকবে না যে হ্যাঁ আমি পারিনি। বাট আমি যেন ওই জিনিসটা না ফেস করি যে হ্যাঁ গ্রুপে গেলাম, ওদের জন্য আমাকে করতে হলো, কিন্তু আমি এনজয় করতে পারলাম না, জাস্ট দেখলাম চলে এলাম, এটা যেন না হয়। রাইডিংটা যেন রাইডিং এর মতো করে এক্সপিরিয়েন্সড হয়, আর সেটাকে যেন আমি এনজয় করতে পারি, যার কারণে আমি সোলো রাইডটাকে স্টার্ট করেছি। আর সেইভাবে মানে এখন মাথায় এটাই আছে, আমি এরপরে যা করব লং ট্রিপ সোলোই করব, আর যাই করি না কেন। মানে মেন্টালিটি এখন এরকম হয়ে গেছে। আমার মেন্টালিটি ছিল একটা টাইমে সোলো রাইডিং, আমি তো অনেক বছর ধরে রাইড করছি, বাট আমি এখন গ্রুপে রাইড করছি। তার পিছনে রিজনস এই কারণে যে আমি যাদের সঙ্গে রাইড করছি তাদের মেন্টালিটি আমার মেন্টালিটি ম্যাচ করে, আর আমরা খুব অর্গানাইজড ভাবে রাইডটা করি, তো যে আমাদের সঙ্গে যখন নতুন রাইডার্সরাও যখন আসে না, তাদেরও মেন্টালিটি ভাইবস ম্যাচ করে যায়। আর পুরোপুরিটা যে প্ল্যান করা থাকে থেকে আমরা মোটামুটি একটা যদি ওয়ান নাইটেরও যদি রাইড করি না, মোটামুটি আমরা 2 সপ্তাহ আগে থেকে পুরো জিনিসটাকে প্ল্যান করি, স্টেইং থেকে শুরু করে রাইড প্যাটার্ন থেকে শুরু করে আমরা কাকে কোথায় বসাবো, কটা রাইডার হচ্ছে, কিরকম জায়গা থাকছে, পুরো জিনিসটাকে অর্গানাইজ করে দিচ্ছি বলে আমাদের ওই প্রবলেমটা হয় না যে এর সঙ্গে ম্যাচ করছে না, ওর সঙ্গে ম্যাচ করছে না। এটা গ্রুপ রাইডার হয় যে আমার তোমার সঙ্গে হয়তো ভাইব ম্যাচ করছে না, বা আমার সঙ্গে তোমার ভাইব ম্যাচ করছে, বা টাইমিং এর একটা প্রবলেম হচ্ছে, এমন রাইডিং টাইমিং এর একটা প্রবলেম হচ্ছে, হয় এগুলো। তো আমি এবার কি হয়েছে, একটা আমাদের অ্যাডভান্টেজ কি হয়, গ্রুপ রাইডে কোনো প্রবলেম হলে পর না একজন সাপোর্টে থাকতে পারে। স্পেশালি আমরা তো রয়্যাল এনফিল্ড রাইডার্স, মানে আমার যে কমিউনিটি, আমি যে গ্রুপে বিলং করি, ইস্ট ইন্ডিয়া ক্যানাস, পুরোটাই আমরা রয়্যাল এনফিল্ড। আমাদের মেজর ডিসঅ্যাডভান্টেজ আমরা যে বাইকগুলো ইউজ করেছি হচ্ছে স্পোক টায়ার্স, মানে টিউব টায়ার্স। ঠিক আছে, যে কোনো মুহূর্তে রাস্তা যদি পাংচার হয়ে যায় আমাকে দাঁড়িয়ে যেতে হবে ওখানে, ইদার আমাকে জানতে হবে কি করে টায়ারটাকে খুলে নতুন করে টিউব বসাতে, কারণ আমরা সবাই টিউব ক্যারি করি সঙ্গে, ইদার ওটাকে জানতে হবে, আর নাহলে তুমি দাঁড়িয়ে যাও যতক্ষণ মেকানিক এসে তোমার টিউব ঠিক করছে ততক্ষণ। এবার আমি যদি সোলো রাইড করি কখনো, তাহলে তো আমার এই প্রবলেমটা হবে, মাঝ রাত্রিবেলা যদি রাত 2টোর সময় কোথাও টায়ার পাংচার হয়ে যায়, আমি কোথায় যাব? এইটা হচ্ছে আমার সব থেকে বড় ভয় একটা রাইডে গেলে, যে কারণে আমি রিসেন্টলি যখন এই রাইডটা করি আমি প্রচুর প্রিকশনস নিই, কারণ যেহেতু টিউব টায়ার, প্রচুর প্রিকশনস নিই। যেরকম আমি অনেক রিসার্চ করার পরে ডিসাইড করলাম যে আমি এটাকে টিউবলেস করবো না, কারণ এদের টিউবলেস গুলো এখানে যেগুলো হয় সেগুলো একবার যদি টায়ার কোনোদিন খুলি আমার টিউবলেস নষ্ট হয়ে যাবে, তো টাকা নষ্ট হয়ে যায় পুরোটা। ওই যে বলে না যে আমরা এই রিমের মধ্যে, ওরা বেসিক্যালি কি করে, রিমের মধ্যে একটা টিউব বসিয়ে দেয়, টিউবটাকে কেটে উল্টো করে টিউবটা এমন ভাবে বসাবে প্রত্যেকটা স্পোক্সের গোড়া তোমার মানে সিল হয়ে যাবে, তার উপরে তোমাকে টিউবটা বসিয়ে দেবে, দিয়ে বাকি যেটুকু টিউব আছে ওটাকে কেটে বাদ দিয়ে দিল। এবার যেদিনকে তোমার টিউব খুলবে ওই ভিতরের টিউবটা খুলে যাবে, আবার ওটা এবার তোমাকে আবার টিউব বসাতে হবে। আর যেটা প্রপার টিউবলেস তুমি যদি করতে যাও, এখনো সেই প্রপার টিউবলেস কেউ করতে পারে না, তো তোমাকে সেই সঙ্গে টিউব নিয়ে যেতে হবে। তো আমি ওই অ্যান্টি পাংচার জেল আছে সেটা ভরিয়ে নিয়েছি বাইকে, যে কিছু না হলে পর আমি এটুকুন জিজ্ঞেস করে নিয়েছি কোম্পানির লোকে, ভাই এটা মানে টেস্ট অ্যান্ড ট্রায়াল, তো মানে মাঝরাতে অনেকে বলে স্পোকে তোমার নজেলের গোড়াটা না সিল হয়ে যায়, তো বলছে ওটা সিল হয়ে যায়, বাট ওটা ক্লিন করার একটা পদ্ধতি আছে, সো পিপল ডোন্ট নো যে ওটাকে খুলে ওটাকে ভালো করে যদি তুমি ওয়াশ করো, ওই মুখের সিলটা আবার ইয়ে হয়ে যায়, তুমি আবার লাগিয়ে নাও। আর ভিতরে যে জেলটা মানে লাইফ টাইমের জন্য না, 6 মান্থসের জন্য। 6 মান্থস পর তোমাকে জেলটা বার করে ফেলতে হবে টিউব থেকে, প্রপার টিউবটাকে ক্লিন করাতে হবে, নাহলে ভিতরে গিয়ে ভিতরে মানে স্টোনের মতন হয়ে যাবে, টিউবটা নষ্ট করে দেবে। আর হচ্ছে এইটার আরেকটা নিয়ম আছে, যখন কোনো পেরেক ঢুকবে না, পেরেকটাকে বার করাটা উচিত না। অনেকে কি করে বার করে নেয়, ভাবে তো জেল আছে টান মারবো জেলটা সিল করে দেবে, তো জেনারেলি ওটা করে না। যদি একটু বড় পাংচার হয় না, ওটা ওইভাবেই রেখে দিতে হয়। তোমার ওই গোড়াটাকে ও সিল করে দিচ্ছে, যেই তোমার ওই পাংচারটা হচ্ছে গোড়াটা সিল করে দিচ্ছে, এবার তুমি ওটা নিয়ে রাইড করতে পারো, নেক্সট মেকানিকের কাছে যাও, পেরেকটা বার করো এন্ড দেন তুমি ঠিক করো। এটা হচ্ছে জেলের ফাংশন, জেল ওটাকে পুরো অ্যান্টি পাংচার বানায় না, বাট তোমাকে সাপোর্টটা দিয়ে দেবে, সাপোর্ট দিয়ে দেবে। নেক্সট যে স্টপে তুমি পাংচারওয়ালা পাবে তুমি ওটাকে ঠিক করিয়ে নাও। ওই নরমালি আমাদের যেটা আমাদের যে গাড়িতে টিউবলেসের যে অপশনটা আছে, যে হ্যাঁ ঠিক আছে পাঞ্চার হলো তুমি ওটাকে রেখে দাও, জাস্ট পাম্প দিয়ে ওটাকে ইয়ে করে নেক্সট ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে যাও, তারপর তুমি ঠিক করো। এবার কি হয়, যেগুলো টিউবলেস টায়ারে তো পাংচার রিপেয়ার কিট পাওয়া যায়, এটা হচ্ছে মাইনর জন্য। তোমার যদি স্লিট হয়ে যায় তখন তুমি কি করে, কোনো অপশন নেই, তোমাকে পুরো টিউব বসিয়ে আনতে হবে ওখান থেকে। এটা হচ্ছে টিউবলেস টায়ারের একটা বড় প্রবলেম। এইবার ওর জন্যই আমি সোলোটাকে খুব ভয় পাই, যে আমি যেসব রাইড পছন্দ করি, আমি একটুখানি ওই
অফ রোডিং, অফ রোডিংটাকে বেশি প্রপার। আমি তো ভিডিও দেখেছি, আমি একটু অফ রোডিং, একটু ফরেস্টের ভিতরে ট্রেল করা, আর ওখানে পাংচার হওয়ার চান্সেস হাই থাকে, প্রচন্ড হাই থাকে। এটা জঙ্গল মলে গিয়ে আমি ফেস করেছি। আমি যখন জঙ্গলের মধ্যে দিয়ে যখন এই ট্রেলে যাচ্ছিলাম, ফেরত আসার সময় তখন আমি পাঞ্চার হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি জাস্ট যেমন পাম্প কমে গেলে যেরকম হয় ফিলিংসটা সেরকম হয়েছে। এসে আমি গেছি জাস্ট পাম্পটা ভরাবো বলে, তখন আমাকে যে মানে আর কি পাম্পটা দিচ্ছে সেই ছেলেটা আমাকে বললো যে দিদি এখানে তো পাঞ্চার দেখছি, মানে 3টে পেরেক ওরকম ঢুকে গিয়েছিল। আমি ওই অবস্থায় করে চলে আসছি। তো ওইটাই হয়। তো তোমার তো বোধহয় টিউবলেস ছিল, তো ওই জন্য তোমার টেনশন নেই। এটা টিউব হলে পুরো ওখানেই বসে যেত পুরো টায়ার। যেটা আমার সঙ্গে হয়েছিল হাতিপাতা রাইডে, আমার বাইকে হয়নি, আমার যে পার্টনার আছে, আমার যে ফ্রেন্ড, যাকে ক্যামেরার পিছনে দেখছো, ঠিক আছে, ও হি ইজ অলসো আ রাইডার ফ্রম মাই টিম। তো হিমালয়ান চালায়। তো আমরা যখন হাতিপাথরে গেছিলাম, হাতিপাথরে রাত্রিবেলা আমরা জঙ্গলের ভিতরে ট্রেল করছি, অনেক অনেক বাইক ছিল, আমরা 10-12টা বাইক ট্রেল করছি। সেই সময় আমাদের হাইয়েস্ট, মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রাইডার্স ছিল 26 জন, 26 রাইডার্স, 25 বাইকস মোস্ট প্রবাবলি, ঠিক আছে। তো তখন রাত্রিবেলা কি ইচ্ছা হচ্ছে, আমরা একটু চল জঙ্গলের মধ্যে ট্রেন করি। ওটা পুরো কোর জঙ্গলের মতন, পুরো একদম অফ রোড বেরিয়েছি, হঠাৎ করে চিল্লাচ্ছে পাংচার পাংচার পাংচার, পিছনে ঘুরে দেখি পুরো পাংচার বসে গেছে। তো সুশোভন উঠে গিয়ে একজনের বাইকে বসলো, আমি বললাম ঠিক আছে, আমি স্যাডেল করে বাইকটাকে নিয়ে যাচ্ছি। ওর তো মুড ওখানে কেচে গেছে, কারণ না ছিল অ্যান্টি পাংচার কি না কিছু রয়েছে, আর তখন বাজে রাত্রিবেলা অ্যাপ্রক্সিমেটলি 10টা-11টা বাজে, ঠিক আছে। কোনো মতো ওই স্যাডেল করে 2 কিলোমিটার নিয়ে গিয়ে যে হোটেলে ছিলাম, হোটেলে গিয়ে রাখলাম। তারপরে খোঁজ ও আমি বললাম যে টেনশন নিস না, কালকের দিনটা দেখছি। কারণ লাকিলি আমাদের ম্যাক্সিমাম বাইক রাইডার্সদের তোমার ওই ইয়ে করা থাকে, তোমার ওই রোড সাইড অ্যাসিস্ট্যান্স RSA করা থাকে। তো পরের দিনকে এসে পাংচার ঠিক করিয়ে দিয়েছে, তো ইট ওয়াজ অল ওকে। তো ওরকম টিউব টাইপের বসে গেল, ব্যাস হয়ে গেল। এবার তুমি স্যাডেল করে নিয়ে যাও, স্যাডেল করে নিয়ে যাওয়ার একটাই ডিসঅ্যাডভান্টেজ, তোমার রিমের উপরে চাপ পড়বে, রিমটা বেঁকবে 100%, তো এটা হয়। আচ্ছা, এবার তুমি বলো তোমার সিকিমটা তো শুনলাম খুব ওয়েল অর্গানাইজড, একটা খুব ইয়ে ছিল। ওটা ওয়েল অর্গানাইজড হয়েছে, ওয়েস্ট সিকিমও ওয়েল অর্গানাইজড হয়েছে। আচ্ছা, পেলিং, নামচি, মানে দেখো খুব বেশি অফ বিট কিছু করা হয়নি, যেহেতু টাইম লিমিট কম থাকে, আমি আগেই বলেছি। এবার সেই জন্য জাস্ট ওই পার্টিকুলার নামচি আর পেলিং এই দুটোকে টার্গেট করে গিয়েছিলাম। আর প্রথম দিনটা নামচিতে গিয়েছিলাম, ওই প্রথম কলকাতা টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু নামচি, নামচি তো একদমই কাছে, শিলিগুড়ি টু নামচি, নামচি থেকে ওইখানে থেকে পরের দিনকে পেলিং গিয়েছিলাম, পেলিং স্কাইওয়াক ওগুলো গিয়েছিলাম, দিয়ে তারপরের দিনকে ব্যাক টু আবার শিলিগুড়ি। মানে জাস্ট ওই 4-5 দিনের একটা ট্রিপ ছিল। কিন্তু হ্যাঁ, এটা মানে একটা জিনিস ফেস করেছি, নামচি থেকে যখন পেলিং আসছিলাম, আমার এক্স্যাক্টলি রাস্তাটা মনে নেই, আমাকে গুগল ওটা দেখিয়েছিল একটা কোনো শর্টকাট কিছু একটা রুট হবে, একদিকে খাদ আর আরেকদিকে হচ্ছে পুরো পাহাড়ি জঙ্গলের মতো রাস্তাটা। মানে ওখানে নাকি ওই ভালুক টালুক এরকম সব আসে, ওই রাস্তাটা দিয়ে পুরোটাই অফ রোড। যখন নামচি যাচ্ছি, মানে মনে হচ্ছে আমি ভগবানের কাছে স্মরণ করতে করতে, মানে ভাই এর থেকে আর রাস্তা ভুলটা কোথায় হয়েছে সেটা আমিও বলে দিচ্ছি। তোমরা যখন গুগল ম্যাপে দিয়েছো না, তোমরা বাইক সিলেক্ট করেছিলে, হ্যাঁ হ্যাঁ, ওটাকে কার সিলেক্ট করা উচিত সবসময়। আমরা যখন রাইড করি না, কার সিলেক্ট করি, কারণ কারের জন্য যে রাস্তা আছে সেটাতে বাইক যেতে পারে। এবার কিছু কিছু ক্ষেত্রে না বাইকের এমন সরু রাস্তা দেখিয়ে দেবে শর্টকাট হিসাবে, খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে ওইটা আমার সারা লাইফে মনে থাকবে, যে ওই রাস্তাটা মানে যাচ্ছি, মনে হচ্ছে যে ওইখান থেকে কোনো যদি হয় না জঙ্গলি কোনো পশু চলে এলো, ব্যাস আমি পুরো খাদে, আমি আর নেই। এরকম একটা রাস্তা আছে, আমি গেছি, সেটা হচ্ছে লোলেগাঁওতে, ঋষভে। লাভা থেকে ঋষভ যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা রাস্তা আছে পিচের রাস্তা, যেটা তোমাকে পৌঁছে দেবে 4 ঘন্টায়, 3 থেকে 4 ঘন্টা মোস্ট প্রবাবলি লাগে। আর একটা এরকম রাস্তা আছে যেটা একদম স্ট্রেট পাহাড় কেটে তোলা, পুরো লাভা থেকে স্ট্রেট উঠছে, রাস্তা পুরো খাড়া, একদিকে খাদ একদিকে পাহাড়, আর পুরোটাই অফ রোড, পুরো লাল রাস্তা, পুরো ইট ফিট নিয়ে, সেখান দিয়ে 4x4 ছাড়া যেতে পারবে না। সেটা দিয়ে তুমি যদি যাও, তুমি 1 ঘন্টায় পৌঁছে যাবে। মানে এদিক দিয়ে তুমি লাভা থেকে ঋষভ যদি যাও, খুব বেশি হলে বোধ হয় 20 কি 25 কিলোমিটার, আর এখান থেকে এমনভাবে রাস্তাটা তৈরি করা যেটা 7 কিলোমিটারে তোমার ঋষভ পৌঁছে যাবে। তো ওই রাস্তাটা খুব ডেঞ্জারাস রাস্তা। এবার যদি কেউ বাইক সিলেক্ট করে, তাকে ওই রাস্তাতেই ফেলবে, আর পুরো ইনক্লাইন্ড রাস্তা, ছেদরানোর জন্য একদম পারফেক্ট রাস্তা। যদি কেউ নিচে দিকে ছেদরে না, পুরো বাইক নিয়ে ছেদরে আসবে নিচে। জেনারেলি এখন উঠতে দেয় না ওই রাস্তা দিয়ে কোনো লোককে, গাড়ি 4x4 ছাড়া কেউ যেতে পারবে না। বাইক নিয়ে যেতে গেলে পর ঘুরে তুমি 20 কিলোমিটার ঘুরে যাও,
এইটা হচ্ছে রাস্তা। সবসময় যখনই রাইড করা স্টার্ট করো না, কারের রুটটা সিলেক্ট করো। বাইকের রুট সিলেক্ট করলে পরে এমনও হবে তোমাকে ভুল রাস্তা দেখাবে। এমনও হয়েছে, এই রিসেন্টলি আমি যে রাইডটায় গেছিলাম, আমাকে রাস্তা অন্য দেখিয়ে দিচ্ছে। আচ্ছা আমি স্ট্রেট যাব, আমার ব্রেন বলছে ভাই আমার তো রাস্তা স্ট্রেট, গুগল ম্যাপ বাদিকে ঢুকিয়ে দিয়েছে। তো হাফ টিম নিয়ে আমি বাদিকে চলে গেছি, হাফ টিম এগিয়ে চলে গেছে সোজা গিয়ে। তারপরে আবার ইউটার্ন নিয়ে, তারপরে একটা ব্রেক হয়েছিল, ইউটার্ন নিয়ে ওদেরকে বললাম একটু গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়া তোরা। ওরা বলছে আমরা ধাবায় দাঁড়িয়ে আছি, লোকেশন পাঠিয়ে দিয়েছি। তো দেখলাম ডিস্টেন্স 14 কিলোমিটার হয়ে গেছে। তো আমরা বললাম ঢুকছি, তখন ভোরবেলা 3টে 3:30 বাজে তখন। তারপর ওখান থেকে একটা শিক্ষা হলো, তারপর আমরা ডিসাইড করলাম যে না, একটা মার্শাল দিয়ে হবে না, 2টো মার্শাল লাগবে। যেই 2টো মার্শাল নিয়ে আমরা চললাম, আমার ক্যামেরা পিছনে যে আছে সেই মার্শালিং করেছে, সে করেছে, আরেকজন করেছে। তো দারুণ চালিয়েছিল। বিশেষ করে আমার রাইডে 50+ এজের রাইডার ছিল, একজন 66 ইয়ার্স ওল্ড রাইডার আছে। তার মানে বলছো যে 66 পর্যন্ত আমি চালাতে পারবো? বেশি চালাতে পারে, যদি মনের জোর থাকে না, অনেকে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, তবে ফিটনেসটা রাখতে হয়। এইসব মাউন্টেন্সে যেতে গেলে ফিটনেস করতে হয়। আর তুমি যদি হাইওয়েতে করো তাহলে এজের কোনো ব্যাপার নেই, এজের কোনো ব্যাপার নেই। তুমি বাইক কন্ট্রোলে যদি রাখতে পারো, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, আমি একটা জিনিস প্রেফার করি, ওভার কনফিডেন্স, এটা যেন কোনোদিন না হয়। এর আগের ভিডিও তো আমার বলা আছে, যে কটা অ্যাক্সিডেন্টস হয়েছে সব ওভার কনফিডেন্সের জন্য হয়েছে। একদমই তাই। ওই আরসিবিতেই একজন ছিল, মোস্ট প্রবাবলি অর্ক প্রভো, যা রিসেন্টলি লাদাখ যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা মনে নেই আমার, হ্যাঁ। ইনসিডেন্টটা মনে আছে। কেন হয়েছে? ল্যাক অফ রেস্ট। এই যে রেস্ট, এই যে আমি পৌঁছে যাব, তো 150 কিলোমিটার আছে, বডি পারমিট করছে না, 150 কিলোমিটার আছে করে দেবো, এটা খুব বাজে জিনিস। কখন চোখটা লেগে যাবে টাক করে বুঝতে পারবেন। এইটা সম্পর্কে তাহলে আমি একটা ছোট আমার একটা এক্সপিরিয়েন্স বলে দিই। এই যে আমি মেঘালয় ট্রিপটাতে এবারে গেছিলাম, বনগাইগাঁও, মানে আমি যখন কামাখ্যা মন্দির থেকে বেরোচ্ছি তখন 4:30 কি 5টা হবে। বনগাইগাঁও ক্রস করেছি, ক্রস করার পরে তো সে জলপাইগুড়ির পুরো এরিয়াটা থাকছে, ডুয়ার্সের ওই পোর্শনটা থাকছে, পুরোটাই তো জঙ্গল। আমি ভেবেছি আমি ক্রস করে শিলিগুড়ি চলে যাব। লাকিলি কিছুটা আসার পরে আমার ব্রেন বলছে জঙ্গল আরো গভীর হচ্ছে, আর যাস না ভাই, ব্যাকে বনগাইগাঁও যা, গিয়ে হোটেল খোঁজ। আমি আবার 6:30টাতে আবার ব্যাক করেছি, ব্যাক করে এসে আমি আবার বনগাইগাঁওতে হোটেল খুঁজে আমি থেকেছি রাত, যে না আমি আর শিলিগুড়ি যাব না। তোমার মেঘালয় ট্রিপটা থেকে মনে পড়লো যে মেঘালয় ট্রিপটা কার সঙ্গে করেছো? একাই, পুরো সোলো? তো প্ল্যানিং কিভাবে হয়েছে তোমার এটা? ওই যে বললাম 2023-এ একটা ম্যাসাকার হয়েছে, সেখান থেকে এক্সপিরিয়েন্স পেয়েছি। সেটার ঘটনাটা এটা হচ্ছে, 2023-এ যখন আমি ফার্স্ট মানে এরকম একটা লং রাইডে যাব বলে প্ল্যান করলাম, আমি নাম বলছি না, 2-3 জন আছে যারা আমাকে প্রচুর হেল্প করেছে, মানে এই রুট বানানোর জন্য, কোথায় যাব, কোথায় থাকা যেতে পারে সেই সব সম্পর্কে অনেক হেল্প করেছে। মানে তারা অলরেডি মানে অনেক সিনিয়র রাইডার, ঠিক আছে। এবার তারা আমাকে বললো একা যাবি তাহলে এই এই জিনিসগুলো কর। তারা আমাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বলে দিল, পয়েন্ট আউট করে দিল যে কোথায় কোথায় ঘোরার জায়গা আছে, তুই কোথায় যেতে পারবি। আমাকে অফরোডিং কিন্তু বলেনি তখন, যে তুই এই এই পয়েন্টস গুলো দেখ, দেখার পর তো মোটামুটি একটা তো মেঘালয় কভার হবে, তারপরে যখন কখনো যাবি এক্সপিরিয়েন্স হলে তখন সেই মতো করিস। প্রথমটা গেলাম, যাবার পর সেই বছর গুরুদম্বার ফার্স্ট বন্ধ হয়েছিল, আমার মনে হয় 2023 হবে, ফার্স্ট বন্ধ হয়েছিল। তো পুরো প্রেশারটা মেঘালয় অরুণাচল ওই দিকে। যথারীতি আমি এখান থেকে ফোন করে একজনকে গেলাম যে আমার শিলংয়ে একটা রুম লাগবে। আমি শিলং পৌঁছালাম, পৌঁছানোর পরে কোনো রুম পেলাম না। আর তখন অতটা অর্গানাইজ ছিলাম না, মানে লাগেজ প্যাক করে যে কিভাবে কি করতে হবে ওই অর্গানাইজটা ছিলাম না। হঠাৎ করে শিলংয়ে, মানে শিলংয়ের ওয়েদারটা এরকম, সকাল থেকে রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর, দুপুর 2টোর পর থেকে আস্তে আস্তে মেঘলা হতে 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 4টে 4:30টার দিকে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, দিয়ে আবার সকালবেলাতে ওয়েদার ক্লিন হয়ে যায়। আমার এই আইডিয়াটা ছিল না, বা আমি অত পড়াশোনাও করিনি, অফিসের কাজ সামলে আর পড়াশোনা হয়ে ওঠেনি, ঠিক আছে, আমিও করিনি, চলে গেছি। আমি জানি মেঘালয় তো অতটা তো ওইভাবে মানে পাহাড় নয়, সিকিমের মতো ওরকম কন্ডিশন নেই, ম্যানেজ করে নিতে পারবো। তো যথারীতি আমি যখন শিলং পৌঁছেছিলাম তখন 2:30টা, তখন সেদিনকে শিলংয়ে ওই যে বললাম কিছু না কিছু একটা ঘটনা ঘটতে থাকে, প্রচন্ড বৃষ্টি। আর আমি লাগেজ থেকে মানে এতই বোকামো করেছি যে রেনকোটটাকে লাগেজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। এবার লাগেজ থেকে রেনকোটটা বার করতে করতে ততক্ষণ আমি অলরেডি ভিজে গেছি, ঠিক আছে। এদিকে হোটেলকে ফোন করছি, হোটেলে সে আর ফোন ধরছে না।
এবার যাবো কোথায়, ওরকম ভাবে ভিজে অবস্থায়। সামনে একটা বাঙালি হোটেল ছিল, তাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে রুম খালি আছে, বললো যে না রুম খালি নেই। তো তখন আমি জিজ্ঞেস করলাম তাহলে কি করা যায়, যে আমাকে তো থাকতে হবে কোথাও, বুঝতেই তো পারছেন আমি তো আর ব্যাক করে শিলিগুড়ি যেতে পারবো না। তখন বলছে যে একটা কাজ করুন, এখানে পুলিশ চৌকির ওটা ক্রস করে গিয়ে ওখানে দেখবেন একটা আশ্রম আছে, মানে কি কার আশ্রম আমি এই মোমেন্টে মনে পড়ছে না, কোন একজন ওই হয় না দয়ানন্দ স্বামী বা এরকম কারো এই ধরনের কারো একজনের আশ্রম আছে। তা আমাকে বললো যে ওই আশ্রমের ওখানে গিয়ে জিজ্ঞেস করো, ওদের অনেক সময় গেস্ট হাউস থাকে এবং এরকম নিডি পার্সনদের ওরা ওখানে থাকতে দেয়। তাই বললাম থাকতে দেবে আমাকে? তখন বলছে হ্যাঁ থাকতে দেবে, আপনি একা আছে যখন চলে যান, থাকতে দেবে। তো ও আমাকে তখন বললো যে একটা লোক আমাকে দিয়েছিল সঙ্গে, সে আমাকে যা ওই পুলিশ চৌকিটা পর্যন্ত ক্রস করিয়ে আমাকে বললো যে এখানে আছে, আপনি গিয়ে কথা বলুন। আমি গিয়ে বললে হবে না। তো আমি তারপর ওখানে গিয়ে বলি, তো ওই আশ্রমের পাশে অনেক গেস্ট হাউস আছে, মানে এই আশ্রমের লোকেদের জন্যই ওরা মানে টাই আপ করে রেখেছে বা কিছু একটা হবে। তো আমি গিয়ে তখন সেই মানে আশ্রমের ওই গেস্ট হাউসটাতেই আমি থাকি। তো দুর্ভাগ্যের বিষয় এটা যে ওই যে ভিজেছি, ওয়েদার কন্ডিশন চেঞ্জ হয়েছে, জ্বর চলে আসে। তো আমি ওই আশ্রমের ওখানেই আমি প্রায় 3 দিন পড়েছিলাম জ্বরেতে, মানে 103-4 এরকম জ্বর উঠে গিয়েছিল। তো ওখানেই আমি পড়েছিলাম, আমি আর ঘুরতে পারিনি। শুধু যেদিনকে আমি বেরিয়েছিলাম ওখান থেকে, সেদিনকে আমি ডাউকিটা গিয়েছিলাম, মানে ওখান থেকে আমি ডাউকিটা করে আমি বেরিয়ে চলে এসেছিলাম আবার শিলিগুড়ি। তো এই হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স, যেটা পুরোপুরি ঘেটে হয়ে গেছে যাকে বলে। ঠিক আছে, তো তারপরে 2024-এ আমি তখন প্ল্যান করলাম না এবারে ওরকম করে করলে হবে না, আমাকে যদি বুকিং করতে হয় বা কিছু করতে হয় আমাকে আগে থেকে ব্যাকআপ প্ল্যান রাখতে হবে, মানে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি করে রাখতে হবে, মানে এই হোটেল যদি আমার ফোনটা না ধরে তাহলে যেন ব্যাকআপে এই হোটেলটাকে আমি ফোন করতে পারি, মানে এরকম করে। তো এরকম করেই আমি 2-3টে হোটেলের সঙ্গে প্রথমে কথা বলে নিয়ে, জাস্ট আমি কাউকে পেমেন্ট করিনি, বাট একটা কনভারসেশন ছিল যে আমি এই সময়টাতে পৌঁছাতে পারি। এবারে বলি যে 2024-এরটা কতটা অর্গানাইজড হয়েছিল। প্রথমে এখান থেকে প্ল্যান করেছিলাম কলকাতা টু শিলিগুড়ি, বাট কলকাতা টু শিলিগুড়ি যাইনি। ঠিক আছে, শিলিগুড়ি ঢোকার আগেই আমি ছিলাম। তো যেহেতু সন্ধে হয়ে গেছিল, মানে আমার এখন সোলো রাইড করতে এই যে এক্সপিরিয়েন্সটা আছে তাতে একটা জিনিস বুঝেছি যে সন্ধেবেলা 5টা থেকে 5:30 তাই হোটেলে ঢুকে যাও, তাহলে তুমি সেফ। তারপরে তুমি প্রপার রেস্ট করো, খাও দাও, পরের দিনকে আবার তুমি সকালবেলাতে বেরিয়ে যাও, তাহলে কি হবে তোমার বডির রেস্ট হলো, তোমার গাড়ি চালাতেও কোনো অসুবিধা হবে না, তুমি যত ইচ্ছা লং রাইড করো না কেন তোমার বডি ঠিক মানে পারমিট করবে। একদম একদম একদম। এইটা হচ্ছে এই যে 2-3 বছরের এক্সপিরিয়েন্সের ফলে 2024-এরটা এটা অর্গানাইজড হয়েছিল। তো সেই অনুযায়ী আমি যখন 5:30টার সময় যখন জাস্ট শিলিগুড়ির আগে একটা রিসর্ট আছে, আমি রিসর্টটার নাম মনে করতে পারছি না, এটা ঠিক ইয়ের দিকটায়, একটা তো সোজা যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি ঢোকার জন্য বাগডোগরা হয়ে সোজা একটা রাস্তা যাচ্ছে, আরেকটা যে রাইট সাইডের দিকে যে রাস্তাটা কেটে যাচ্ছে না, ওটাকে কি বলছে রাস্তাটা, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। হিলকাট রোডের কথা বলছো কি তুমি? না, হিলকাট রোড নয়। যাই হোক, হ্যাঁ এখন মনে পড়ছে না, যাই হোক। তো ওই রিসর্টটাতে আমি ছিলাম, পরের দিনকে সকালবেলা ওখান থেকে গেলাম। পরের দিনকে টার্গেট ছিল গুয়াহাটি, কিন্তু গুয়াহাটি সেই একই গুয়াহাটি যাওয়া হলো না, বনগাইগাঁওতে থাকলাম। বনগাইগাঁও থেকে পরের দিন বনগাইগাঁও টু গেলাম গুয়াহাটি, গুয়াহাটি থেকে তারপরের দিনকে গেলাম শিলং, মানে যেটা আমার মানে প্রথমবারে যে আমার লং লং ছিল সেটাকে আমি শর্ট করে ব্রেক করে দিলাম। তাহলে কি হচ্ছে, আমার প্রপার রেস্টও হচ্ছে, আমি সবকিছু দেখতে পাচ্ছি, এনজয় করতে পারছি, কোথায় কি আছে সেগুলো ফিল করতে পারছি, যেতে পারছি। তো তারপরের দিন শিলং করলাম। শিলং করার পরে ওখানে শিলং থেকে গেলাম চেরাপুঞ্জি, চেরাপুঞ্জির ওখানে ওই যে ট্রেকিং গুলো করেছিলাম। চেরাপুঞ্জি তো মেনলি ওইখানে ওখানে রেনবো ফলস থেকে আরম্ভ করে ডাবল ট্রেকার তো ছিল, ডাবল ট্রেকার করে তারপর রেনবো ফলস, ওখানে বেশ কিছু ফলস ছিল, যেমন ওয়েসিডং ছিল, কাংচুরি ফিফিটা তার পরের দিনকে করেছিলাম। ওখানে আর কি বলবো, পেডাম ফলস ছিল, ঠিক আছে, পেডাম ওয়েসিডং, মানে ওই রাস্তাটায় আমার যতদূর মনে আছে আমি যখন যাচ্ছিলাম ওই ওয়েসিডং এর রাস্তাটাতে পুরো রাস্তাটাই হচ্ছে মানে
ফলসে ভর্তি, মানে আমি জাস্ট একটা করে দেখেছি, বাইকটা রেখেছি আর নিচে নেমেছি, মানে এরকম আর কি পুরো। আর সব থেকে বড় কথা একটা জিনিস আমি ওইখানে ওই রাস্তাটাতে দেখলাম যে পুরোটাই হচ্ছে অফ রোডিং, মানে যখন নামছি বাইক গুলোকে নিয়ে পুরোটা দেখছি যে ওই পাথুরে রাস্তা, আর একটা জায়গায় বাইকটা রাখার পরে প্রায় মানে 5-6 কিলোমিটারের মতো ট্রেকিং করে নিচে নামতে হচ্ছে, তবে গিয়ে ফলসটাকে দেখতে পাচ্ছি, নাহলে দেখতে পাচ্ছি না। তো যাই হোক ওখানে পরপর ওই ফলস গুলো দেখলাম, দেখে আমরা ওখান থেকে আমি কি করেছি, জোয়াই গেলাম, জোয়াই হয়ে তারপরে পরের দিনকে ব্যাক করলাম, জোয়াই টু গুয়াহাটি, গুয়াহাটি থেকে কামাখ্যা হয়ে বনগাইগাঁওতে এসে থাকলাম, বনগাইগাঁও তো আবার শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে আবার কলকাতা। প্রপারলি পুরোটা ম্যানেজ হয়েছিল, এবং এই যে এতগুলো আমি ব্রেক নিয়ে নিয়ে করেছিলাম। হ্যাঁ, এটা বলতে ভুলে গেলাম যে আমি যখন বনগাইগাঁও থেকে যখন ফিরছিলাম তখন চিলাপাড়া পাতা ফরেস্ট ওইগুলো হয়ে আমি ঘুরেছি, মানে পুরো ওই ডুয়ার্সের ওই চত্বরটা ঘুরে এসেছি, মানে গরুমারা ন্যাশনাল পার্ক, এদিকে চিলাপাতা, এই যে ফরেস্ট গুলো সব ক্রস করে আমি ঘুরতে ঘুরতে তারপরে আমি ফিরেছি আর কি। ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা এবার আমাকে তো বলো একটু, মানে কোনো হন্টেড এক্সপিরিয়েন্স হয়েছিল রাইডে গিয়ে? হন্টেড এক্সপিরিয়েন্স বলবো না, হন্টেড কিছু হয়নি। বনগাইগাঁওতে একটা হয়েছিল, এটা হন্টেড নয়, মানে এটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে যে আমি যখন বনগাইগাঁওতে দাঁড়িয়ে তখন অলরেডি 6:30-7টা এরকম বাজছে, আমি একটা হোটেলকে ফোন করেছি, ওরা বললো রুম আছে, যে আপনি চলে আসুন। তো আমি জাস্ট রাস্তার ধারে দাঁড়িয়ে কনভারসেশন করছি, অনেকক্ষণ থেকে দেখছিলাম যে দুটো বাইকে 4 জন ছিল, ওরা আমাকে অনেকক্ষণ থেকে ফলো করছিল, কারণ মানে আমি ওখান থেকে জলপাইগুড়ির দিকে এসছি, আবার ঘুরেছি, মানে ওখানে প্রায় আমি 3-4 বার রাউন্ড দিয়েছি, ঠিক আছে, ওরা অনেকক্ষণ ধরে আমাকে খেয়াল করছিল। দিয়ে এবার আমি যখন দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম তখনও আমাকে এসে ছেলে দুটো বললো যে কিছু খুঁজছেন, প্রথমটা অ্যান্সার দিইনি, ঠিক আছে, তারপরে আমাকে বললো যে আপনি কি কোথাও যাবেন? আমি তখন বললাম না, আমি দাঁড়িয়ে ফোন করছি। ও তখন কিছু একটা ভাবলো, ভেবে নিয়ে দেখলাম যে দূরে একটু জাস্ট আমার থেকে ওই 50 কি 80 এরকম মিটার দূরে গিয়ে ওরা দাঁড়ালো, দুটো বাইক দাঁড়িয়ে দেখছে আর কি আমি কি করছি। তারপর আমি ফোনে কথা বলার পর আমি ওখানটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওইটা আমার একটা মানে অড লেগেছিল, কারণ হচ্ছে যে আমার ঠিক ওই মানে ছেলেগুলোকে ঠিকঠাক লাগেনি, তখন আমার মনে হয়েছিল যে বনগাইগাঁও মেয়েদের জন্য সেফ নয়, মানে ওরা ওদের অ্যাক্টিভিটি বা ওরা যে হয় না যে আশেপাশে যে দেখছিল, যেভাবে ওয়াচ আউট করছিল, মানে ওদের মেবি হয়তো অন্য কিছু চিন্তা ভাবনা ছিল বা অন্য কিছু টার্গেট ছিল। তো সেই এটা কোন টাইমটা ছিল? 6:30-7টা এরকম, একদমই সেফ না। হ্যাঁ, তো ওইখানটাতে এই জাস্ট এক্সপিরিয়েন্স আমি ফেস করেছিলাম, বাস লাকিলি ওভারকাম করে গেছিলাম, যেহেতু হোটেলটা একদম হাইওয়ের পাশেই ছিল, সামনে ছিল। তো আমি ফোন করে ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে হয় না বাড়িতে ফোন করা এ করা সবগুলো করে তারপরে আমি চলে যাই, মানে গুগল ম্যাপ দেখেই তারপরে আমি যাই। কিন্তু ওইখানটাতে আমার ফার্স্ট আমি যত রাইড করেছি, যত সোলো রাইড করেছি, তার মধ্যে এই ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হয়েছে যেটাতে আমার মনে হয়েছে বনগাইগাঁও ইজ নট সেফ ফর ফিমেল, বিশেষ করে সোলো রাইডার, সোলো ফিমেল বলবো আমি। তো তোমার মোটামুটি 3খানা মেজর যে রাইডস গুলো ছিল তোমার লাইফে, গুরুদগমা যেটা অনেকে করার স্বপ্ন ছিল সেটা করেছে, আরেকবার তুমি করবে। তারপরে যেটা চলে আসছে হচ্ছে তোমার দার্জিলিং, ওই সাইডটা কমপ্লিট করেছো, ইস্ট সিকিম করেছো, ওয়েস্ট সিকিম করেছো, মেঘালয় তো সিকিম অলমোস্ট কমপ্লিট। না ঠিক আছে, অফবিট লোকেশন এখন বলতে আস্তে আস্তে অনেক কিছুই বেরাবে, কারণ আচ্ছা ঠিক আছে, মানে ওই হয় না যে এত ঘোরা হয়েছে নামগুলো মনে থাকে না, মানে হঠাৎ করে একটা অফবিট হয়তো কেউ বললো আরে এখানে তো আমি গিয়েছিলাম এরকম। রাইট। তো আমি একটা রিসেন্টলি তুমি আমাকে বলেছিলে তুমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলে বাইকের, আর তার ট্রিটমেন্টের জন্য তোমাকে যেতে হয়েছিল, ভেলোরে যেতে হয়েছিল। তো অ্যাক্সিডেন্টটা কি নিয়ে হয়েছিল, কিভাবে হয়েছিল তোমার? অ্যাক্সিডেন্টটা সত্যি আমার লাইফের একটা অ্যাক্সিডেন্টই বলা যেতে পারে। 14th এপ্রিল সবার আমাদের নিউ ইয়ারের ছুটি, 15th এপ্রিল সোমবার আমি অফিস যাচ্ছি, একদম ভালো মুডে অফিস যাচ্ছি যাকে বলে, জাস্ট ঠিক জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ক্রসিংটা। এমনি আমরা সবাই দেখবে, সব আমরা যারা সকালবেলা অফিস টাইমে বাইকে যাই দেখি যে এই গ্রিনটা হয়ে আছে, এবার আস্তে আস্তে এটা রেডের দিকে যাবে, আমরা একটু স্পিডটা বাড়িয়ে নিয়ে আমরা জাস্ট সিগন্যালটা ক্রস করে গেলাম। আমিও ঠিক সেরকমই করেছি, বুঝতে পারছি সিগন্যালটা এবার পড়বে, আমি জাস্ট স্পিডটাকে জাস্ট বাড়িয়েছি, মানে
30-35-এ ছিল, সেখান থেকে বাড়িয়ে 50 এরকম হবে, ঠিক আছে? জাস্ট বাড়িয়েছি, বাড়িয়ে থ্রটলটা দিয়ে জাস্ট সিগন্যালটাকে ক্রস করছি, হঠাৎ করে রিয়েলাইজড হলো যে আমি গ্রাউন্ডেড। ঠিক আছে, যে বাইকটা ছিল ও সিগন্যাল পড়ার আগেই ও কি করেছে, লেফট থেকে রাইটে ও আসার চেষ্টা করছিল। এবার আমি যেহেতু ফুল স্পিডে বেরিয়েছি, তো ও কি করেছে, এসে জাস্ট আমার বাইকের পিছনে একটা টপ র্যাক বসানোর জায়গা আছে, যার পিছনটাতে জাস্ট মারলো। মারার পরে হয় না 180 ডিগ্রি ঘুরে পুরো আমি পড়লাম এবং পাটা পুরো রাস্তার মধ্যে ঘষে গেল যাকে বলে। লাকিলি ওখানে মানে ট্রাফিক সার্জন ছিল, পুরো ট্রাফিকটাকে ও সঙ্গে সঙ্গে কন্ট্রোলে নিয়ে নিয়েছিল এবং বাইক দুটো সিজ করেও নিচ্ছিল, যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমাকে শুধু জিজ্ঞেস করেছিল আমি ট্রাফিকের কোনো কেস করব কিনা, যেহেতু অন স্পট হয়েছে, সবাই উইটনেস রয়েছে। আমি বলেছিলাম না, আমার কোনো কিছু লাগবে না, আমার বাইকটা হচ্ছে মানে বলে প্রাণ, বাইকটাকে আমি ছাড়তে পারবো না, তুমি আর যা কিছু করে নাও। আমি তখন রিকোয়েস্ট করলাম যে আপনি ওকে ছেড়ে দিন, মানে যে অ্যাক্সিডেন্টটা করেছিল আর কি, ওকেও পুলিশ ধরেছিল। তো আমি বললাম যে ওকে আপনি ছেড়ে দিন, আমার কোনো কেস লাগবে না, আমাকে জাস্ট একটা ব্যবস্থা করে দিন, সেটা হচ্ছে মেডিকেল কলেজে আমাকে পৌঁছে দিন। এতটাই বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? এতটাই বাজেভাবে, মানে আমি যদি এক্সপ্লেন করি তোমাকে, আমি যখন অফিস যাই তখন তো কুর্তি পরে নর্মালি অফিস যাই, কুর্তির এই হাঁটুর এখান থেকে পুরোটা ছিঁড়ে গেছে, আচ্ছা, সাইডে কুর্তি, মানে আমার হাতের ফাতের গুলো সব ছিঁড়ে গেছে, হাতে মানে পরে দেখেছি যে হাতের এইগুলো সব ব্লাড জমে যায়। এবং পায়ের যদি এক্সপ্লেন আমি করি, পায়ের এই যে পাতাটার এখানে যে 3টে হাড় থাকে, মিডল হাড়টা ডিসলোকেট হয়ে যায়, আর রাইটের যে হাড়টা ছিল সেটা ব্রোক হয়, এবং পুরো এই যে পোর্শনটা উপরে মানে অ্যাঙ্কেলের সঙ্গে যে পোর্শনটা পুরো ঘষা খেয়ে গেছিল। মানে এমন হয়েছিল যে আমার প্লাস্টার করতে 15 ডেজ টাইম নিয়েছিল, শুধু এই ঘাটা যতক্ষণ না শুকিয়েছে ততক্ষণ আমার প্লাস্টার করেনি। মানে আমি ওই ভাঙা অবস্থাতে 15 ডেজ শুধু পেন কিলার খেয়ে পড়েছিলাম। মানে তুমি হসপিটালে? না, আমি হসপিটালে যাইনি, আমি বাড়িতেই ছিলাম। আমি মেডিকেল কলেজে ওখানে যখন গেলাম, যাবার পরে ওখানে দেখলাম ওদের ওখানে পুলিশের কেস গেলে প্রচন্ড হ্যারাসমেন্ট হয়, সত্যি কথা বলতে প্রচন্ডই হ্যারাসমেন্ট হয়। মানে কোনো পেন কিলার বা কিছু পাইনি, আমাকে বললো যে এক্সরে করতে একটা বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যেতে হবে, কোনো হুইল চেয়ার নেই, কিছু নেই। আমি তখন কিচ্ছু করিনি, সোজা আসলাম, এসে সঞ্জীবনী যে ডায়াগনস্টিক সেন্টার আছে সোজা ওখানে গেলাম, ওখানে গিয়ে এক্সরে করালাম, যে ডক্টর ছিল ওনার কাছে ট্রিটমেন্টটা করিয়েছিলাম। তো উনি আমাকে তখন বললেন যে ইনিশিয়ালি যেগুলো যে প্রিকশন গুলো হয় তো ওটা করে দিল, বললো যতক্ষণ না এই জিনিসটা শুকাচ্ছে ততক্ষণ আমি প্লাস্টার করতে পারবো না, না হলে ওটা প্লাস্টারের মধ্যে থেকে গেলে ওটা সেপটিক টাইপের কিছু একটা হয়ে যেতে পারে। তো আমার 15 ডেজ টোটাল টাইম লেগেছিল। উনি 1000 পাওয়ারের পেন কিলার খেয়ে আমি জাস্ট ছিলাম, সারাদিনে 2টো করে পেন কিলার খেতাম, আর ওই অবস্থাতেই সব ঘরেতেই যা কাজ করা সেরকম করতাম। তো এটা গেছিল ওখানকার এক্সপিরিয়েন্স। এবার তারপরে তো প্লাস্টার হলো, নর্মালি 45 ডেজ টাইম নিল, তারপরে পা যথারীতি সেরে গেছে, আমি গিয়ে এক্সরে করালাম, সবকিছু ঠিক আছে নর্মাল। আমি যখন মেঘালয় ট্রিপে গেলাম, আমি দেখছি স্লোপিং রাস্তায়, পাহাড়ি রাস্তায় যেটা হয় আর কি, যে অনেক সময় রাস্তা ভুল করলে হয়তো মানে ডাউনওয়ার্ডস এ চলে গেছি, আমাকে আপওয়ার্ডস এ উঠতে হবে, রাস্তা ভুল করেছি। এবার আমাদের তো পায়ের ওপরেই ভর দিয়েই গাড়িটাকে ঘোরাতে হবে, আমি দেখছি কিছুতেই গাড়ি ঘোরাতে পারছি না, মানে রাইডে গিয়ে আমি দেখছি ব্যাকে আসতে পারছি না, পায়ে লাগছে ভীষণ, মানে পায়ের এই পাতাটার মাঝখানটায় না চিনচিন করছে, আর প্রেসার দিতে পারছি না, হয় না মানে প্রেসার দিয়ে তবেই তো আমি বাইকটাকে ঘোরাবো, প্রেসার দিতে পারছি না। এবার তখন থেকে আমার মনের মধ্যে একটা সন্দেহ হচ্ছিল যে এতবার এক্সরে করা হলো, আসার আগেও এক্সরে করে আসলাম, তখন সব ঠিকঠাক ছিল, ডাক্তার বললো সবই ঠিক আছে, তো এরকম প্রবলেম কেন হচ্ছে। তারপরে তো ফিরে আসার পরে বিভিন্ন মানে আমি মেডিকেলের প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেটা পরে আসছি। তো আমি যখন ভেলোর গেলাম, গিয়ে আমার ওখানে আমি আদার্স ট্রিটমেন্টের সঙ্গে আমার মনে হলো যে এখানে একবার এক্সরে করিয়ে নেওয়াটা দরকার। যখন আমি এক্সরে করালাম, মানে তখন সত্যি কথা বলছি এখানে ডক্টরের উপর আমার প্রচন্ড রাগ হয়েছিল, কারণ হচ্ছে পায়ের যে থাম যে আঙুলটা রয়েছে তার নিচে আমাদের যে ওই বোনসটা কানেক্টেড আছে পায়ের পাতার সঙ্গে, ওই বোনসটার ওখানে ভি শেপের একটা ফ্র্যাকচার স্টিল ওটা রয়েছে। সেটা আগে দেখেনি, আগের কোনো এক্সরেতে ওই ভি শেপের স্ট্রাকচারটাই আসেনি। আচ্ছা, ঠিক আছে।
এবার আমাকে ডক্টর জিজ্ঞেস করলো, ডক্টরকে আমি তো পুরো কেস হিস্ট্রি দেখিয়েছি এখানকার, উনি বললেন যে তোমার পায়ে প্লাস্টার হয়নি। আমি বললাম হ্যাঁ, কেন হবে না, হয়েছে। তখন বলছে এখানে ভি শেপের, ও আমাকে তখন দেখালো। অ্যাকচুয়ালি সিএমসি তে কি হয়, সবকিছু অনলাইন হয়, তো ডকুমেন্টস অনেক পরে তোলা যায়, মানে আপনার যখন ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে তখন গিয়ে মানে ওটা তোলা যাবে। আর সেই জন্য ওদের ইনিশিয়াল যেটা করে, মেডিসিন টেডিসিন যাই দেয় ওদের অনলাইনে সবকিছু হয়। তো ডক্টর ওনার মনিটর থেকে আমাকে পরিষ্কার দেখালো যে ওই বোনসটা ভি শেপের হয়ে মানে বেরিয়ে আছে, এবং সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এখনো পর্যন্ত কোনো গ্রোথ হয়নি। এটা আমার প্লাস পয়েন্টটা এইটা, যে এখনো পর্যন্ত কোনো কিছু ওটার মধ্যে মাসেল গ্রোথ কিছু আসেনি। তো আমি বললাম ডক্টর তাহলে সলিউশন কি, প্লাস্টার? তখন বললাম না, এখন প্লাস্টার করলে আর কিছু হবে না, এটা নো ইউজ প্লাস্টারটা। বেসিক্যালি একটা কাজ করবেন, সবসময় স্নিকার্স টাইপের কোনো জুতো পরবেন, আর পায়ের ওই জায়গাটাকে সবসময় একটা মানে চেপে ধরে রাখতে গেলে যেটা করতে হয় সেরকম কিছু আপনি বাইন্ডার টাইপের পরবেন, তাহলে কি হবে, ওই ফ্র্যাকচারটা আর বাড়বে না। হ্যাঁ, এটা টাইম লাগবে, 1 বছরও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে, বাট কতদিনে সারবে সেটা কেউ জানে না। বাট হ্যাঁ, এটা হিলিং ওইভাবেই হবে, মানে প্রচুর স্লো হিলিং হবে। প্রচুর স্লো হিলিং হবে, যেহেতু পায়ের উপর প্রেসার রয়েছে, আমি সব কাজ নর্মালি করছি, তো প্রচুর স্লো ভাবে হবে, কিন্তু হিলিং হবে যদি আপনি এইভাবে রাখেন। কোনো মাসেল গ্রোথ হয়নি যখন, এটা একটা প্লাস পয়েন্ট, তো ওইভাবেই আপনার সলভ হবে, কিন্তু টাইম লাগবে। মানে তুমি প্রপার রাইডও করতে পারবে না এটা না? না, এইটা একটা মানে খুব বড় রকমের ভাবে, মানে হয় না যে মেডিকেল একটা প্রবলেমস। আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে আমার যখন প্লাস্টার কাটা হয়েছিল, তারপরে রিমুভ হবার পরেও আমি এক্সরে করিয়েছি, আমি যখন রাইডে গেছি তার আগেও আমি এক্সরে করিয়েছি, একটা এক্সরেতে সিঙ্গেল ধরা পড়েনি, সব প্রত্যেকটা এক্সরেতে বলা হয়েছে নর্মাল। নর্মাল, তোমার যেটা প্রবলেম হয়েছে সেটা অ্যাকচুয়ালি ফ্র্যাকচার হয়েছিল, ফ্র্যাকচার হবার পরে এই প্রবলেমস গুলো আসে, সকলেরই হয়, এটা একটু টাইম লাগে, এটা 1 বছর টাইম লাগবে, তার মধ্যে ঠিক হয়ে যাবে, আদার্স কোনো প্রবলেম নেই। আমি তো মাইন্ডে সেটাই নিয়ে আছি, কিন্তু ওখানে যে এখনো ফ্র্যাকচার হয়ে আছে সেটা একমাত্র আমি ভেলোরে গিয়েই জানতে পারলাম। খুব রিসেন্টলি গেছো তোমার সাথে? হ্যাঁ, 2 মাস আগে। মানে তুমি যে ভেলোর গেছিলে, এটা কি তোমার অ্যাক্সিডেন্টের কোনো প্রবলেম নিয়ে গেছিলে না তোমার অন্য মেডিকেল? যেটা হয়েছিল, আমি মেঘালয়তে গিয়ে আমি যেহেতু ট্রেকিং করেছিলাম, ট্রেকিং থেকে ফেরার সময়তে মানে আমি তখনও কলকাতায় ফিরিনি, মানে বনগাইগাঁওতে সরি জোয়াইতে থাকা অবস্থাতে, মানে আমি যখন চেরাপুঞ্জি থেকে জোয়াই আসলাম, আসার পরে ওখানে আমার প্রচন্ড লোয়ার অ্যাবডোমেনে পেন হচ্ছিল, মানে একদম মানে যাকে বলবো যে সহ্য করার মতো নয় এরকম একটা পেন হচ্ছিল। তো আমি তখন ওখানে লোকাল যে হয় না মেডিসিন শপে যে ডক্টর গুলো থাকে, সেখানে গিয়ে দেখালাম, সে আমাকে ওষুধ দিল, পেন কিলার টাইপের কিছু একটা দিয়েছিল, খাওয়ার পরেও দেখলাম যে আমার মানে সারছে না জিনিসটা, মানে একটা মানে অদ্ভুত টাইপের পেন হচ্ছে যেটা কোনো হিলিং নেই এরকম আর কি। তো আমি কলকাতায় এলাম, আসার পরে ডক্টরের কাছে গেলাম, ঠিক আছে, ডক্টরের কাছে যাওয়ার পরে অনেক রকম ভাবে এক্সরে টেক্সরে হলো, মানে ইউএসজি হলো, অনেক কিছু হলো, হবার পরে লাস্ট আমি গেছিলাম ফর্টিসে একটা ডক্টরের কাছে, আমি নাম বলছি না, ফর্টিসে যখন আমি দেখালাম তখন রিভিল হলো যে কোনোভাবে লোয়ার অ্যাবডোমেনে কিছু একটা আঘাত হয়েছে, যার জন্য একটা ইন্টারনাল ব্লিডিং হচ্ছে ওখানে, এবং উনি আমাকে কিছু প্যাচেস অফ ব্লাড ক্লটস দেখালেন, যে এই ব্লাড ক্লটস গুলো ভিতরে অলরেডি আছে, আমরা এটাকে অপারেশন করব, করে রিমুভ করার পরে তারপরে আমি দেখবো যে কোন ইন্টারনাল অর্গানটাকে ড্যামেজ হয়েছে। তো যথারীতি তারপরে এখানে তো এইসব শুনে ভয় পেয়ে গেলাম, আমি ভেলোর চলে গেলাম। ওখানে যাওয়ার পরে যখন ফুল ইউএসজি হলো, ইউএসজি হওয়ার পরে ওরা আমাকে কখনো ব্লাড ক্লটের কথাও বলেনি, কিছুই বলেনি, ওখানে ধরা পড়লো যে আমার লোয়ার অ্যাবডোমেনে একটা টিউমার পাওয়া গেছে, এবং সেই টিউমারটা এফেক্টেড হয়েছে কিছু একটা আঘাতে, যেটা আমি ওই দুটো ডক্টরে কোরিলেট করে আর আমার ইনসিডেন্টটা থেকে কোরিলেট করে এটুকু বুঝলাম যে ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল কোনোভাবে আমার লোয়ার অ্যাবডোমেনে কিছু একটা ভাবে লেগে গেছিল, যেটা আমি বুঝতে পারিনি, যেটা অলরেডি নিজের মতো একটা হিলিং হচ্ছিল। এই যে আমি এতটা রাইড করেছি, এই যে এত মানে কি বলবো ট্রেকিং করেছি, অফ রোডিং করেছি, এই সবেতে ওই জিনিসটা আরো এফেক্টেড হয়ে গেছে। এবার ওই হয় না যে একটা কোনো জিনিসে একটা ক্ষত জিনিসটাকে যদি বারবার বারবার নার্চার করি,
সেটা আরো বেশি বেড়ে যায়। তো হয়ে গিয়ে ও ভিতরে একটা ইনফেকশন ক্রিয়েট করে দিয়েছে। ওকে। এবার সেইটা ওখানে গিয়ে যখন ধরা পড়লো, তো যথারীতি ওটা অপারেশন হলো। পুরো অপারেশনটাই পুরো একলাই সামলেছি, ওখানে পুরো কেউ ছিল না, এটা বলে দিন যে আমার সঙ্গে ওখানে কেউ ছিল না, আমি সিঙ্গেলি পুরোটা হ্যান্ডেল করেছি। হ্যাঁ, মানে যে ডক্টর ছিল, ডক্টর আমাকে প্রচুর হেল্প করেছে, ডক্টর ফুল রেসপন্সিবিলিটি নিয়েছিল বলেই আমার অপারেশনটা পসিবল হয়েছে। আদারওয়াইজ ইন্ডিয়াতে কোনো হসপিটাল নেই যে উইদাউট রিলেটিভ, উইদাউট পেরেন্টস কারোর অপারেশন হয় বলে। কলকাতা, ইভেন কলকাতা নয়, এবং যে কোনো স্টেটে কোথাও হয় না। মানে এটা হচ্ছে আমার বলা যেতে পারে লাক, যে আমার ডক্টর ফুল রেসপন্সিবিলিটি নিয়ে আমার অপারেশনটা করিয়েছে, এবং করানোর পরে আর কি এখন আমি মোটামুটি সুস্থ। যা প্রবলেম ছিল আপাতত সব রিমুভ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি একটাই জিনিস বলবো, যে এতগুলো দেখার পরে আমি কলকাতার, আমি বলছি না ডক্টর খারাপ, এখানে ট্রিটমেন্ট হয় না, আমি একবারও বলছি না, বাট এখানে যে মেডিকেল যে কি বলবো যে ইনস্ট্রুমেন্ট যেগুলো ইউজ হয় আরো আপগ্রেড করার দরকার আছে, আরো অ্যাডভান্স টেকনোলজি আনার দরকার আছে। না হলে অনেক সময় অনেক প্রবলেমস ওভারলুক হয়ে যায়। যখনই মানে ডক্টর কিসের বেসিসে ট্রিটমেন্ট করবে? অবভিয়াসলি একটা রিপোর্ট দেখে করবে। ডক্টর যদি রিপোর্টে কিছু না পায় তাহলে সে ট্রিটমেন্টটা করবে কি করে? তো তার জন্য চাই হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি। তো এখানে আরেকটু অ্যাডভান্স টেকনোলজি হওয়ার দরকার আছে। খুব ভালো লাগলো। তো আমি রাইডার রিম্পাকে রিম্পাই বলে ডাকছি, রাইডার রিম্পা একদম। তো ও স্টোরি আমি শুনলাম, রাইডিং এক্সপিরিয়েন্স শুনলাম, অনেক কিছু শুনলাম। খুব ইচ্ছা আছে ওর সঙ্গে একটা রাইড করার, সিন্স মেডিকেল কন্ডিশনে রয়েছে। তো হিল আপ হয়ে যাক অ্যান্ড দেন উইল গো অন আ রাইড। সে যদি হিমালয়ান কেনে তো খুব ভালো, না কিনলে পর আমার বাইক একটা দিয়ে দেবো রাইডে যাওয়ার জন্য, অসুবিধা নেই। তো খুব ভালো লাগলো তুমি এসছো আমার ইয়েতে, নিজের স্টোরিগুলো তুমি শেয়ার করেছো। কিছু অ্যাডভাইস নতুন রাইডার্সদেরকে যদি তুমি দিতে চাও একটু দিতে পারো এই ক্যামেরা থেকে। রাইডার্সদের জন্য আমি এটাই বলবো, যখনই কোনো রাইড করবে, বিশেষ করে আমি বলবো ফিমেল রাইডারদের জন্য, ফিমেল রাইডারটা আরো বেশি করে রাইড করো, ওভার কনফিডেন্স দেখিও না, কনফিডেন্টলি রাইড করো, প্ল্যান ওয়াইজ রাইড করো। আর হচ্ছে রাইডের সময় বেসিক কিছু রুলস ফলো করো, যেমন হচ্ছে চেষ্টা করবে যে উইদিন ডের মানে মধ্যে রাইডটা করা, যাতে কোনো নাইট রাইড, আমি বলবো না হ্যাঁ আমি এগেনস্ট নই নাইট রাইড, বাট এটা হচ্ছে তোমার শরীরের কন্ডিশনের উপর, তুমি করতে পারবে কি করতে পারবে না সেই অনুসারে তুমি করবে। আমি প্রেফার করি ডে রাইড, এবং সেটা আমার অনেক সেফ মনে হয়। ইটস আপ টু ইউ, তুমি কি করবে। আর সেকেন্ড হচ্ছে প্রপার হাইড্রেশন অবশ্যই মেনটেন করবে। থার্ড হচ্ছে রাইডিং, এখন অনেক গিয়ার্স বেরিয়ে গেছে এবং সেগুলো অনেক মানে কম রেঞ্জের মধ্যে বেরিয়েছে। আমরা যখন রাইড স্টার্ট করেছিলাম তখন এত কমে এত ফেসিলিটিস অ্যাভেলেবেল ছিল না, যেটা এখন অনেক কম মানে রেঞ্জের মধ্যে অনেক কিছু ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। তো আমি বলবো যে রাইডাররা সেগুলো প্রপার মানে সেফটি মেনটেন করে, প্রপার রাইডিং রুলস মেনটেন করে রাইড করো, ওভার স্পিড করো না, আর প্রপারলি কি বলবো মানে ট্রাফিক রুলস গুলো মেনটেন করো। এমন নয় যে ওভার স্পিড করলে, বা হয় না যে অনেক সময় আমরা ট্রাফিক সিগন্যাল গুলো ভেঙে অনেক সময় চলে যাওয়ার চেষ্টা করি, সেগুলো নয়, প্রপার ট্রাফিক রুলসটা মেনটেন করো। খুব ভালো লাগলো। আর রাইডার রিম্পার ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম পেজ আমি নিচে দিয়ে দেবো, তো প্লিজ ওকে ফলো করো। আর ওর যে চ্যানেলটা আছে সেটাও আমি ট্যাগ করে দেবো, সেটাকেও আপনারা ফলো করুন। আর একটা জিনিস আমি বলতে চাইছি যে আমার নেক্সট একটা ভিডিও আসবে যেখানে আমি রাইডিং গিয়ার্সের উপরে কিছু কথা বলতে যাব। সেটা হচ্ছে আমি কি নতুন রাইডিং গিয়ার্স কিনেছি, কি আমি ইউজ করছি, আর কোথা থেকে কিনেছি, আর কত টাকায় কিনেছি, আমি পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। কারণ আমি একটা নতুন ইন্টারকমও নিয়েছি, সেই ইন্টারকমটা আমি এখন ইউজ করছি, ইউজ করে সেটার একটা অনেস্ট ফিডব্যাক দেবো যে মানে ইজ ইট ওয়ার্থ ইট কি না। প্লাস নতুন রাইডিং প্যান্টস আছে, হাইড্রেশন ব্যাগ আছে, সবকিছু নিয়ে আমি টোটাল একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো যারা যারা ইন্টারেস্টেড থাকবে আমি বলে দেবো কোন দোকান থেকে নিলে পর আপনারা এটা সস্তায় পাবেন, সেটাও আমি রিভিল করে দেবো আপনাদের কাছে। সো ইন দ্য নেক্সট ভিডিও এটা আসবে। আর এইটা আসার আগে আমি একটা বলে দিই, পঞ্চলিঙ্গেশ্বরের একটা ব্লগ আমার আসতে চলেছে, সেই ব্লগটাও ডেফিনেটলি দেখবেন। সেটার মধ্যে কিন্তু আমার অনেক অফরোডিং এক্সপিরিয়েন্স করেছি। আর আমার চ্যানেলে যদি আপনারা পডকাস্টে আসতে চান এরকম ভালো ভালো স্টোরিজ নিয়ে, এরকম লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে, তাহলে ডেফিনেটলি নিচে দেওয়া নম্বরে আমাকে যোগাযোগ করে নেবেন, আর আমি আপনাকে আমার স্টুডিওতে ডেকে নেবো। আর সেখানে আপনি আপনার স্টোরিজগুলো আমাদের ভিউয়ার্সদের সঙ্গে আপনি শেয়ার করতে পারেন। সো রিম্পা, আমার প্রত্যেকটা গেস্টের মতন তোমাকেও আমরা কিছু
মানে পুরস্কার দেবো, বা যেটাকে আমাদের বলে একটা গেস্টকে অনার করার জন্য, ঠিক আছে, এসছো, তো সেটা করছি। তো রুম্পা, তো এটা আমাদের টিসি ফিল্মস এর তরফ থেকে ওকে একটা হ্যান্ডমেড ডেকর তোমার জন্য, আর এটা আমাদের টিআরসি পডকাস্টের তরফ থেকে আচ্ছা, একটা থ্যাংক ইউ। মেমেন্টো, ঠিক আছে, সারাক্ষণ মনে রাখবে যে আমরা একটা সুন্দর একদম পডকাস্ট একদম। করেছি। আর আপনারাও যদি আসতে চান ডেফিনেটলি চলে আসবেন, দেরি করবেন না। প্লিজ চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর আমার ফেসবুক প্রোফাইলও আছে, সেখানেও আপনি ফলো করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা যারা আমার সঙ্গে রাইড করতে চাও ডেফিনেটলি আমাকে ডিএম করো, আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে কিন্তু একটা রাইড করব তোমাদের সবার সঙ্গে। আর রিম্পাও আমাদের সঙ্গে জয়েন করবে বিভিন্ন বিভিন্ন রাইডসে, ওয়ান শি ইজ একদম পুরো পারফেক্ট কন্ডিশনে আসবে, তো তখন রিম্পাকেও আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আর সি ইউ ইন দ্য নেক্সট পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ।